তো আজকে হচ্ছে 30শে জুলাই 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 44তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির বারো 12তম ক্লাস বা দ্বাদশ ক্লাস। তো আজকে আমরা আমাদের যে সাজেশনের যে 14 নম্বর প্রশ্নটা আছে, এটা যদি একটু লক্ষ্য করি দেখেন। 14 পথে আছে খালাস এবং অব্যাহতির মধ্যে পার্থক্য কি। খুবই আহ গুরুত্বপূর্ণ একটা জিনিস, বহুবার এসেছে এবং আসার মতো প্রশ্ন যে খালাস এবং অব্যাহতি আসলে কি। তারপরে দেখেন যে কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেয়া যায়। এখানে জানতে চাওয়া হয়েছে যে কখন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেয়। আর কোনো আসামি যদি দাবি করে যে ঘটনার সময় ও তারিখে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে ওই আসামিকে অব্যাহতি দেওয়া যাবে। বা একজন আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনা করে থাকে। তো এটা অ্যাকচুয়ালি অব্যাহতি এবং খালাসেরই প্রশ্ন। অব্যাহতি যদি কাকে বলে এটা যদি আমরা বলি, অব্যাহতি আসলে যখন এর আগে আমরা যতদূর পড়েছি এখানে আমরা তিন জায়গায় অব্যাহতি পাইছি। তিন জায়গায় অব্যাহতি পাইছি অ্যাকচুয়ালি যদি দেখেন, তিন জায়গায় না, চার জায়গায় পাইছি। কোথায় কোথায়? যে যখন পুলিশ রিপোর্ট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট, তখন আসামিকে যদি ফাইনাল রিপোর্ট গ্রহণ করে আসামিকে অব্যাহতি দেয় 202(2) খ দ্বারায়। 202(2) খ দ্বারায়। আচ্ছা, আমরা গতদিন পড়েছিলাম যে যখন চার্জ গঠন করে ম্যাজিস্ট্রেট আদালত, যখন চার্জ গঠন করে তখন আসামিকে অব্যাহতি দেয় 241 ক ধারায়, এবং দায়রা আদালত যখন চার্জ গঠন করে তখন আসামিকে অব্যাহতি দেয় 265 গ ধারায়। এছাড়াও আর একটা জায়গায় অব্যাহতি আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে, সেটা হলো পিপি যদি চার্জ গঠনের আগে 494 ক ধারায়, পিপি যদি চার্জ গঠনের আগে 494 ক ধারায় মামলা আদালতের অনুমতি সাপেক্ষে প্রত্যাহার করে, তাহলেও আসামি অব্যাহতি পেতে পারে। অব্যাহতিকে ইংরেজিতে বলে ডিসচার্জ। ডিসচার্জ। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে অব্যাহতি দেওয়া হয় 202(2) খ, 241 ক, 265 গ, আর একটা হলো 494 ক। আচ্ছা, এখন খালাস কি? খালাস হচ্ছে যে যখন একটা মামলা আপনি এফআইআর এর মাধ্যমে করেন অথবা নালিশি দরখাস্ত আকারে করেন, যেভাবেই করেন না কেন, একটা মামলায় যখন চার্জ গঠন হবে, চার্জ গঠন হওয়ার পর বিচার হবে, সাক্ষ্য গ্রহণ হবে, সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হওয়ার পরে 342 আসামিকে পরীক্ষা করবে, তারপরে হচ্ছে আসামি সাফাই সাক্ষী দিবে 340 ধারায়, তারপরে হচ্ছে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট, সব শেষে গিয়ে রায়। রায় হয় দণ্ড দিবে অথবা খালাস দিবে। সব বিচার শেষে আদালতের কাছে যদি মনে হয় যে আসামিকে শাস্তি দেওয়ার মতো কোনো কারণ নাই, সে আসলে এই অপরাধ করে নাই, তখন তাকে একেবারে নির্দোষ প্রমাণ করে যে মুক্তি দেওয়া হয়, তাহলে সেটাকে কি বলে? খালাস। তাহলে অব্যাহতি ও মুক্তি, খালাস ও মুক্তি, বাট এই দুইটার ভিতরে পার্থক্য কি? অব্যাহতি দেওয়া হয় মামলা চলাকালীন সময়, এই মামলা এখনো চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় নাই। সাধারণত অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে। অপরদিকে খালাস দেওয়া হয় একেবারে সব কিছু শেষে, রায় দেয় শেষে গিয়ে কি দেয়? খালাস, সাক্ষ্য গ্রহণের পরে বা চার্জ গঠনের পরে। এখন অব্যাহতি যদি কোনো আসামিকে দেওয়া হয়, অব্যাহতি কোনো চূড়ান্ত নিষ্পত্তি না। ওই ব্যক্তিকে ওই একই কারণের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। এই ক্ষেত্রে আমরা ফৌজদারি কার্যবিধির যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি 403 ধারার বিধান প্রযোজ্য হবে না। কিন্তু যদি কাউকে খালাস দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে ওই একই কারণের উপর ভিত্তি করে দ্বিতীয়বার মামলা যদি করে, তাহলে সে আমাদের যে ফৌজদারি কার্যবিধির 403 ধারার বিধান অনুযায়ী দ্বিতীয় মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তো এখন তাহলে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষায় এখানে প্রশ্ন আসে যে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কি কি বিষয় বিবেচনা করে থাকে। সাধারণত যখন কোনো মামলা ম্যাজিস্ট্রেট আদালতে কগনিজেন্স কোর্ট থেকে বদলি হয়, কগনিজেন্স কোর্ট থেকে বদলি হয়, সিআর মামলা হোক বা জিআর মামলা হোক, যদি আমলি আদালত দেখে এই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দিবে 205 গ। 205 গ। আর যদি দেখে দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে দায়রা আদালতে পাঠায় দেবে 205 গ। যে আদালতেই পাঠাক না কেন, ওখানে গিয়ে চার শুনানি আর অব্যাহতি আবেদনের শুনানি,
চার শুনানি আর অব্যাহতি আবেদনের শুনানি একই সাথে হবে, একই দিনে। ওখানে চার্জ গঠনের আগে আদালত রাষ্ট্রপক্ষ এবং যিনি আসামি অভিযুক্ত পক্ষ দুইজনের আইনজীবীর বক্তব্য শ্রবণ করবেন। দরকার হলে ওই আসামির বক্তব্য শুনবেন বা যিনি মামলা করছেন তার বক্তব্য শুনবেন। এছাড়া রাষ্ট্রপক্ষের দাখিলকৃত যে মামলার যে রেকর্ড, রেকর্ড কাকে বলে? পুলিশ রিপোর্ট বা নালিশি দরখাস্ত, 161 মেডিকেল, 164 মেডিকেল সার্টিফিকেট, ফরেনসিক রিপোর্ট, যাবতীয় যা যা আছে সবকিছু হচ্ছে আপনার কি মামলার রেকর্ড। এইগুলা বিবেচনা করবেন, উভয় দুই পক্ষের বক্তব্য শুনবেন। শোনার পরে যদি মনে হয় যে আসামি কোনো অপরাধ করে নাই, তাহলে আসামিরে কি দেবে? অব্যাহতি দিবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে আসামি যদি ওই অব্যাহতির আবেদনের শুনানির সময় আসামি যদি কোনো কাগজ দেখায়, যে আসামি বলল যে যেদিন অপরাধ সংঘটিত হয়েছে সেদিন আমি অন্যত্র ছিলাম, এই কাগজ বিবেচনার সুযোগ আছে কিনা? এই কাগজ বিবেচনার সুযোগ চার্জ গঠনের স্টেজে নাই। এটা পরে গিয়ে বিচারের সময় আসামি ইচ্ছা করলে দেখাইতে পারবে, কিন্তু মামলা যখন চার্জ গঠনের আগে যে ডিসচার্জ আবেদনের যে শুনানি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজ বিবেচনায় নেওয়ার সুযোগ আদালতের নাই। এই কথাটা বলা হয়েছে কোথায়? নজরুল ইসলাম বনাম রাষ্ট্রমন্ত্রী। যদি সংবাদদাতা বা যে পার্টি উনি যদি সব দিছে আসেন, কিন্তু একজন কোন সময়ের মধ্যে যেতে একজন না তার অভিযোগ নেই, এটাকে দিতে পারে ওই সব আলাদা না হবে 3 দিবে। কে বলতেছে এই কথা? সংবাদদাতা যদি বলে যে না তারা তারপর একজন এফিডেভিট করে ভাই ওই দেয় যে এ ছিল বা আমি তো সন্দেহ করি না তাহলে অব্যাহতি দিতে পারবে কিনা না, সেই ক্ষেত্রে সুযোগ নেই। আচ্ছা, এখানে ধারায় যে বিষয় বলছে ধারায় বলা আছে যে মামলার যে নথিপত্র আছে সেইগুলা বিবেচনা করবে, বুঝতে পারছেন? নতুন কিছু ওই মুহূর্তে এসে নতুন কিছু বিবেচনা করার সুযোগ নাই। সে যদি দেখাইতে পারে এমনি ওই যে যুক্তিতর্ক শ্রবণ বা মামলার যে রেকর্ড টেকর্ড আছে এইগুলা তারা প্রমাণ করতে হবে যে এই আশায় এই আসামি আসলে কোনো অপরাধ করে নাই, এইগুলা দিয়েই তার দেখাইতে হবে। ওই মুহূর্তে নতুন কিছু বিবেচনা করার সুযোগ নাই। আচ্ছা, এখন আমরা চলে আসি মূল উত্তরে। দেখেন যে অব্যাহতি চার্জ গঠনের পরে গিয়ে তো যে বাদী সাক্ষী দিবে, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য দিবে যে অমুক 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 ছিল, অমুক 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 ছিল না। আর আসামি যদি কিছু দেখায় সেটা ওই যে ছাপাই সাক্ষীর সময় দেখাবে। দেখেন, সো দেখেন অব্যাহতি বা ডিসচার্জ মামলার নথি এবং তথ্য দাখিলি দলিলাদি বিবেচনা করে এবং অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পক্ষে নিয়োগকৃত আইনজীবীদের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনো পর্যাপ্ত কারণ নেই, তাহলে আদালত অভিযুক্ত ব্যক্তিকে মামলার দায় হতে মুক্তি দিবেন। একেই কি বলে? একেই বলে অব্যাহতি। এখন এখানে কি কি বিবেচনা করতেছে দেখেন, এই জায়গা বিবেচনা করতেছে মামলার নথি, এই জায়গা বিবেচনা করতে তথ্য দাখিলাদি দলিলাদি, এবং অভিযোগকারী যিনি মামলা করেছেন এবং যিনি অভিযুক্ত ব্যক্তি এবং তাদের আইনজীবীদের বক্তব্য কি করতেছে শ্রবণ করার পরে যদি দেখেন যে আসামির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনো কারণ নাই, তাহলে আসামিরে যে মুক্তি দিবেন এই মুক্তিরে কি বলে? অব্যাহতি। আচ্ছা, এই অব্যাহতির ইংরেজিতে কি বলে? ডিসচার্জ। আচ্ছা, এবার তাহলে আমরা আসি খালাস। খালাস বা অ্যাকুইটাল। খালাস আসলে কাকে বলে দেখেন, বিচার আদালত কর্তৃক অভিযুক্ত ব্যক্তি পক্ষে, দেখেন এই যে আমি একটু আন্ডারলাইন করি যে খালাসের ইংরেজি হচ্ছে অ্যাকুইটাল। বিচার আদালত কর্তৃক অভিযুক্ত ব্যক্তির পক্ষে জেরা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণ ইত্যাদির পর আদালত যদি দেখেন যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ করেছে মর্মে কোনো সাক্ষ্য দ্বারা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় নাই, তবে আদালত অভিযুক্ত ব্যক্তিকে মামলার দায় হতে মুক্তি দেওয়ার আদেশ দেবেন। একেই কি বলে? খালাস। তো তাহলে খালাস আর অব্যাহতির মধ্যে যদি পার্থক্য আমরা নিম্নে আলোচনা করব, বাট অ্যাকচুয়ালি যে পার্থক্য সেটা হচ্ছে যে খালাস দেওয়া হয় মামলা চলাকালীন, সরি অব্যাহতি দেওয়া হয় মামলা চলাকালীন সময়, আর খালাস দেওয়া হয় একেবারে মামলা কি শেষ পর্যায়ে। অব্যাহতি দিলে একই বিষয়ের উপর ভিত্তি করে আবার নতুন করে মামলা দায়ের করা যায়, কিন্তু খালাস দিলে তা একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমরা চলে আসি দেখেন যে অব্যাহতি এবং খালাসের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
বারবার আসে। প্রথমে দেখেন ধারাগত পার্থক্য। ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করেন 202(2) খ, 241 ক, ধারা 265 গ, 494 ক তে অব্যাহতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমি যদি বলি যে 202(2) খ-তে আছে হচ্ছে আপনার পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে অব্যাহতি, 241 ক-তে আছে চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি, 265 ক-তে আছে দায়রা আদালত চার্জ গঠনের সময় অব্যাহতি, 494 ক-তে আছে পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে। অপরদিকে খালাস সম্পর্কে বর্ণনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 245, 247, 248, 265 জ, 265 ট, 494 খ, 339 ক, 345, 376 সহ অন্যান্য ধারায় বর্ণনা করা হয়েছে। এখন এই ধারাগুলোর ব্যাখ্যা যদি আমি দেই, সামনে আপনারা বিস্তারিত জানবেন, আর ব্যাখ্যা যদি দেই, ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষে খালাস দেয় 245, নালিশকারীর অনুপস্থিতির জন্য খালাস পায় আসামি 247, মামলা প্রত্যাহার করলে সিআর মামলায় আসামি খালাস পায় 248, আহ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন ব্যতীত দায়রা আদালত খালাস দেয় 265 জ, সবকিছু শুনানি মূলে আত্মপক্ষ সমর্থন শেষে দায়রা আদালত খালাস দেয় 265 ট। পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের পরে তাহলে খালাস হবে 494 খ। রাজ সাক্ষী আমরা সামনে পড়বো, রাজ সাক্ষী যারা ঘোষণা করে অ্যাকমপ্লাইস উইটনেস, তারে টেন্ডার অফ পার্ডন যদি ক্ষমা করে তাহলে সে খালাস পাবে 339 ক। আপোষ মীমাংসার ফলে খালাস পাবে 345, আর 376-এ আছে যখন মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো হয় তখন মৃত্যুদণ্ড ডেথ রেফারেন্স শুনানি করে হাইকোর্ট বিভাগ ইচ্ছা করলে আসামিকে খালাস দিতে পারে। এই খালাসটা আছে কত ধারায়? 376 ধারায়। তো এই ধারাগুলো ছাড়াও আমাদের ফৌজদারি কার্যবিধিতে আরো বেশ কয়েকটা ধারা আছে যেখানে খালাস নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাদের অব্যাহতি এবং খালাসের মধ্যে পার্থক্য আসে, আগে একটু দুইটা কি আলোচনা করে নেবেন, আমার সংজ্ঞাটা একটু আলোচনা করে নেবেন যে কোনটারে অব্যাহতি বলে কোনটারে কি বলে, খালাস বলে। এরপরে আমরা চলে আসি, দেখেন অভিযোগ প্রমাণ। বিচার পূর্বক সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হলে, বিচার পূর্বক বলছে, আন্ডারলাইন করেন, বিচার কি পূর্বক, মানে বিচার এখনো কি শুরু হয় না, বিচার পূর্বক সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হলে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে বিচার আদালতে, মানে বিচার অলরেডি শুরু হয়ে গেছে, বিচার আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা অভিযোগটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হলে মামলার দায় হতে কি দেওয়া হয়, খালাস দেওয়া হয়। তাহলে এভাবে বলা যেতে পারে যে বিচারের পূর্বে দেওয়া হয় অব্যাহতি আর বিচারের পরে দেওয়া হয় কি, খালাস। আচ্ছা, অভিযোগ গঠনে যদি আমরা দেখি যে অভিযোগ গঠনের পূর্বেই আসামিকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া যায়। অভিযোগ গঠনের পূর্বে মানে হলো চার্জ গঠনের পূর্বে, তাহলে চার্জ গঠনের পূর্বে দেওয়া হয় কি, অব্যাহতি। অপরদিকে অভিযোগ গঠনের পরে বিচারিক কার্যক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হলে, মানে চার্জ গঠন অলরেডি হয়ে গিয়েছে, তারপরে যদি আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হয় তাহলে আসামিরে মামলার দায় হতে কি দিবে, খালাস দেওয়া হবে। তারপরে এটা দেখেন সাক্ষ্য গ্রহণ। আমরা যদি সাক্ষ্য গ্রহণে আসি, আহ সাক্ষ্য গ্রহণ দেখেন যে সাক্ষ্য গ্রহণের পূর্বে অব্যাহতি প্রদান করা হয়, সাক্ষ্য গ্রহণের পূর্বে অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে সাক্ষ্য গ্রহণের পরে দেওয়া হয় কি, খালাস। সাক্ষ্য গ্রহণের পরে দেওয়া হয় খালাস। তারপরে আমরা চলে এসে আদালতের সিদ্ধান্ত। আদালতের সিদ্ধান্ত যদি আমরা দেখি যে অব্যাহতির আদেশ আদালতের আন্ডারলাইন করবে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশ নয়। অব্যাহতির সিদ্ধান্ত কি আদেশ নয়, চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশ নয়। অপরদিকে খালাসের আদেশ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা রায়। ঠিক আছে। তারপরে দেখেন পুনরায় বিচার বা অভিযোগ গঠন। পুনরায় বিচার বা অভিযোগ গঠন আন্ডারলাইন করেন, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পুনরায় একই অপরাধের জন্য অভিযোগ আনা যায়। মানে যারে একবার অব্যাহতি দিয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে আবার তার বিরুদ্ধে ওই ওই ধারায় মামলা দায়ের করা যায়। অর্থাৎ অব্যাহতির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 403 ধারা বা দোবারা দোষ নীতি প্রযোজ্য।
অপরদিকে খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পুনরায় একই অপরাধের জন্য অভিযোগ আনা যায় না, অর্থাৎ খালাসের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 403 ধারা বা দোবারা সাজা নীতি প্রযোজ্য। অর্থাৎ একবার যদি কাউকে খালাস দেওয়া হয়, তার বিরুদ্ধে আবার ওই একই বিষয় নিয়ে মামলা দায়ের করলে দ্বিতীয় মামলাটা কি হয়ে যাবে? দ্বিতীয় মামলাটা ফৌজদারি কার্যবিধির 403 ধারায় পালিত হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্ত, দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্ত, কোন অভিযুক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি 241 ক ধারার অধীনে অব্যাহতি প্রদান করেন। অপরদিকে কোন অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট আদালত এই জায়গা ফৌজদারি কার্যবিধি 245, 247 আর 248 ধারার অধীনে খালাস প্রদান করেন। মানে আমি এই জায়গা পার্থক্য করলাম যে ম্যাজিস্ট্রেট আদালত কোন ধারায় অব্যাহতি দেয়, আর ম্যাজিস্ট্রেট আদালত কোন ধারায় কি দেয়, খালাস দেয়। তারপরে আমরা যদি দেখি দায়রা আদালতের সিদ্ধান্ত, দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান করেন ফৌজদারি কার্যবিধি 265 ক ধারায়। অপরদিকে দেখেন দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করেন ফৌজদারি কার্যবিধি 265 জ, 265 ট আর 494 কত খ ধারায়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার, সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার মানে অব্যাহতি দেওয়া হলে প্রতিকার কি আর খালাস দেওয়া হলে প্রতিকার কি, দেখেন অব্যাহতির আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। অব্যাহতির আদেশ যদি দেওয়া হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষ কি করবে? রিভিশন। আচ্ছা, কিন্তু যদি আপনার খালাসের আদেশ দেওয়া হয়, দেখেন অপরদিকে খালাস আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 417 ধারা অনুযায়ী আপিল দায়ের করতে পারবেন। কত ধারা অনুযায়ী আপিল করবে? 417। এরপরে আমরা চলে আসি সময়। সময় দেখেন যে অব্যাহতির সময় যদি আমরা দেখি, অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠন বা বিচার শুরু হওয়ার পূর্বে, অপরদিকে খালাস দেওয়া হয় চার্জ গঠন বা বিচার শুরু হওয়ার কি পরে। তো এরপরে যদি আমরা দেখি ইংরেজি প্রতিশব্দ কে কাকে বলে, ইংরেজি প্রতিশব্দ যদি দেখি যে এটাকে বলতেছে হচ্ছে অব্যাহতির ইংরেজিতে বলে ডিসচার্জ, আর খালাস ইংরেজিতে বলে কি অ্যাকুইট্যাল। তো অব্যাহতি খালাসের এই প্রশ্নটা ভিভিআই প্রায় পরীক্ষায় প্রশ্নে আসে, আপনাদের মধ্যে এবারও আসছিল, তো আবারও আসতে পারে। অব্যাহতি খালাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, অব্যাহতি খালাসের বুঝেন নাই কেউ, আছেন কিনা? আচ্ছা, এখন আমাদের পরীক্ষার প্রশ্নে আছে যে আসামিকে অব্যাহতি বা অব্যাহতি দানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনা করেন, বলছে যে অব্যাহতি দানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয় বিবেচনা করেন। তো দেখেন আমরা একটু পড়া শুরু করি যে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনা করার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত, আন্ডারলাইন করবেন, মামলার রেকর্ড বা রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবেন। কি করবেন? মামলা কি বিবেচনা করবেন? রেকর্ড। আর রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবেন। এখন আপনার মনে হইতে পারে যে মামলার রেকর্ড আসলে কারে বলে, সেটা পরে আসতেছি। প্রয়োজন মনে করলে এই যে দেখেন অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নেবেন। অভিযুক্ত ব্যক্তি মানে কে? যিনি আসামি, তার জবানবন্দি নেবেন এবং প্রসিকিউশন এবং অভিযুক্তকে বক্তব্য পেশ করার কি দিবেন? সুযোগ দিবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি 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 জিনিস পেলাম? মামলার রেকর্ড বিবেচনা নিবেন, অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নিবেন, আর প্রসিকিউশন যে অভিযুক্তকে কি দিবেন? বক্তব্য পেশ করার সুযোগ দিবেন। এখন আমরা একটু দেখি যে মামলার রেকর্ড বলতে আসলে কার কি বোঝায়। মামলার রেকর্ড বলতে আসলে কি বোঝায়, দেখেন মামলার রেকর্ড এবং রেকর্ডের সাথে কাগজপত্রের অর্থ। দেখেন মামলার রেকর্ড অর্থ হলো ফৌজদারি কার্যবিধির 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্রের অর্থ হলো পুলিশ কর্তৃক 161 ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের কি জবানবন্দি, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত কি বিবৃতি, ময়না তদন্তের রিপোর্ট, সুরথাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট ইত্যাদি। উল্লেখ্য যে দাখিলকৃত অনুসন্ধান রিপোর্ট বিবেচনা না করে চার্জ গঠন করা যায় না। এই যে রিপোর্ট এগুলো আছে দাখিলকৃত আপনার যে অন্যান্য যে রিপোর্ট সেগুলা। আর মামলার রেকর্ড বলতে বোঝায় মেইনলি কাকে? পুলিশ রিপোর্ট। দেখেন উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মনে করেন যে
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, তবে ম্যাজিস্ট্রেট 241 ক ধারায় গোল দিবেন এবং দায়রা আদালত 265 গ ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারেন। অর্থাৎ চার্জ গঠনের শুনানির দিন অভিযুক্তের অব্যাহতির শুনানি হবে, ওখানেও দুই পক্ষের শুনবে, রাষ্ট্রপক্ষের কাগজপত্র যে মামলার রেকর্ড সেগুলো বিবেচনায় নেবেন। সব কিছু দেওয়ার পরে আদালতের কাছে যদি মনে হয় যে অভিযোগ হচ্ছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ভিত্তিহীন, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেবে 241 ক ধারায়, দায়রা আদালত দেবে কত 265 গ ধারায়। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন একটু আন্ডারলাইন করি, যে চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল আসামির এমন দাবির ভিত্তিতে অব্যাহতি অবৈধ। আন্ডারলাইন করে, চিকিৎসাধীন ছিল বা কি ছিল, অন্যত্র ছিল আসামির এমন দাবির ভিত্তিতে অব্যাহতি অবৈধ। মানে আসামি যদি অব্যাহতির শুনানির দিন বলে যে সে চিকিৎসাধীন ছিল বা সে অন্যত্র ছিল, যেদিন অপরাধ হয় সেদিন সে ছিল না, অ্যাকচুয়ালি সে চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল, এরকম যদি কোনো কাগজপত্র তার শুনানির দিন সে দাখিল করে, তাহলে এটা আদালত আমলে নিবে না। দেখেন 241 ক বা 265 ক ধারায় অব্যাহতি দানের সময় আদালত উভয় পক্ষকে শুনবেন, রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নিবেন, এছাড়া অন্য কোনো কাগজপত্র বিবেচনায় নিবেন না। যেমন ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল আসামির এমন দাবির সমর্থনে দাখিলীয় কাগজপত্র বিবেচনা করে আসামিকে অব্যাহতি দেওয়া আইন সিদ্ধ না, বরং অব্যাহতির আবেদনের সময় আদালত অভিযুক্ত ব্যক্তি বা তার আইনজীবীর বক্তব্য শ্রবণ করবেন, কিন্তু অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নিবেন না। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আসামির দাখিলকৃত কাগজ যে বিবেচনায় নেওয়া হবে না, এটা কোথায় বলা আছে, ধারাই তো বলা নাই। এখন ধারাই অ্যাকচুয়ালি বলা আছে, তারাই কিন্তু ওই জায়গায় বলা আছে যে উভয় পক্ষের বক্তব্য শুনবেন আর মামলার রেকর্ড বিবেচনায় নেবেন। তারাই কিন্তু এটা বলে নাই যে আপনি আহ অভিযুক্ত ব্যক্তি কর্তৃক নতুন কিছু দাখিল করা যাবে, আবার নিষেধও করা নাই। তাহলে এই যে নিষেধ করলো অবৈধ, এটা আসলে বলছে কিসে, এই যে দেখেন আমরা নিচে চলে আসি, যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 1998 103 মামলায় বলা হয়েছে যে অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিল ও প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না, তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা কি করা যায় না, বাতিল করা যায় না। অভিযোগ গঠনের পরেই বিচারের সময় আসামি তার দলিলপত্র দাখিল করতে পারে। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে, তাহলে আসামি এই কাগজপত্রগুলো দেখাবে কখন, বিচারের সময় সাফাই সাক্ষী যখন দিবে তখন। তারপরে দেখেন, সুতরাং আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজাদি বিবেচনায় তাকে প্রদত্ত অব্যাহতি আইন সিদ্ধ। এই তো আপনার অব্যাহতির প্রশ্ন। তাহলে অনুপ সাহেব বলেন অব্যাহতি কাকে বলে? তাহলে তাদের আগে সব সব অব্যাহতিতেই কি দলিল নথি দেখা হয়? অব্যাহতি মোট আছে কই জায়গা বলেন দি? অনলাইনে যারা আছেন একজন বলেন অব্যাহতি কয় জায়গায় আছে? দুইশো দুই খতে আছে, এরপরে আছে 241 ক, তারপরে কত 265 গ, আর কত 494 ক। আচ্ছা, আমরা 13-র যে খ নাম্বার প্রশ্ন সেটা একটু দেখবো। দেখেন 13-র যে খ এখানে বলছে যে ম্যাজিস্ট্রেট, হ্যাঁ 14 কই হবে, জি 13 যে জায়গা থাকলে কেটে এই যে 14 নাম্বারই তো অ্যাকচুয়ালি, এই জায়গা যা থাকা প্রশ্ন 14 নাম্বারই। দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি।
ম্যাজিস্ট্রেট আদালত আর হ্যাঁ ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালতের বিচার পদ্ধতি। তো দেখেন আমরা গত ক্লাসে এটা বিস্তারিত করছিলাম, তারপরেও যারা অনলাইনে ভাই ব্রাদার আছে ওনাদের জ্ঞাতার্থে আরেকবার একটু আলোচনা করি। তো আমরা প্রথম যদি দেখি যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কখন শুরু হয় বা দায়রা আদালতের বিচার কখন শুরু হয়। বিচার অ্যাকচুয়ালি চার্জ গঠনের আগ পর্যন্ত কোনো আদালত যেটা করে সেটাকে বলে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যেটা করে সেটা হচ্ছে কি বিচার। যখন কোনো মামলা ম্যাজিস্ট্রেট আদালতে গেল 205 গ ঘ ধারায় তখন তিনি চার্জ গঠন করবেন, আর যখন কোনো মামলা দায়রা আদালতে গেল 205 গ ধারায় বদলি হয়ে আমলি আদালত হতে তখন তিনি চার্জ গঠন করবেন। এই চার্জ গঠন করার পরে কি শুরু হয়ে গেল বিচার। তো এখন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে 241 থেকে 250 ধারায়, আর দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে 265 ক থেকে 265 ছ ধারায়। তো প্রথমে আমরা যদি দেখি যে ধারাগত ধারা দেখেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সব পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 241 থেকে 250 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। গোল দিবেন 241 থেকে 250। অপরদিকে দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 265 ক থেকে 265 কত ছ। তাহলে আমরা প্রথমে যদি এইভাবে চিন্তা করি যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250 এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 ছ। এখন আমরা চলে আসলাম কার্য পদ্ধতি। কার্য পদ্ধতি আন্ডারলাইন করবেন 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন। নিম্নলিখিত পদ্ধতি মানে হলো 241 ক থেকে 250। 241 ধারায় বলতেছে যে মামলা বিচারের সময় যে ম্যাজিস্ট্রেট আছে তারা নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন। এখন যদি মনে হয় যে নিম্নলিখিত পদ্ধতি আসলে কি, নিম্নলিখিত পদ্ধতি হলো 241 ক থেকে 250। এবার আমরা যদি দায়রা আদালতের দিকে আসি যে 265 আন্ডারলাইন করেন 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। অর্থাৎ দায়রা আদালতে যে কোনো মামলার বিচারে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে কে? পাবলিক প্রসিকিউটর বা পিপি। এই কথাটা বলছে কত ধারায়? 265 ক ধারায়। তারপরে দেখেন 265 খ ধারা অনুসারে 205 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। 265 খতে বলতেছে যে যখন দায়রা আদালতে কোনো মামলা বদলি হয়ে আসে 205 গ ধারায় 205 গ ধারায় তখন পিপি রাষ্ট্রপক্ষে তার বক্তব্য শুরু করবে 205 খ ধারায় 265 খ ধারায়। তাহলে 265 কতে বললো পিপি রাষ্ট্রপক্ষে পরিচালনা করবেন সকল মামলা কোন আদালতে? দায়রা আদালতে। আর পিপি সবার আগে বক্তব্য শুরু করবেন এটা বলছে কততে? 265 খ। 265 খ। আচ্ছা এবার আমরা চলে আসি অব্যাহতি। দেখেন 241 ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে অব্যাহতি দিবে। চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতির আবেদনের শুনানি একই দিনে হতে হবে। অর্থাৎ চার্জ গঠনের শুনানি ও অব্যাহতি আবেদনের শুনানি এই দুইটা শুনানি হতে হবে কি একই দিনে। এবং অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করবেন, কি কি বিবেচনা করবে দেখেন। মামলার নথি বা তথ্য, দাখিলকৃত যাবতীয় কাগজপত্র। নথি এবং দাখিলকৃত কাগজপত্র কি এর ব্যাখ্যা কিন্তু একটু আগে আমরা জানছি। তারপরে রাষ্ট্রপক্ষ বা অভিযুক্তের কি জবানবন্দি নিবে, জবানবন্দি। তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। কি আছে? নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 103। এবং এখানে একটা কথা বলে দিল যে যদি অব্যাহতি দিক বা না দিক, অব্যাহতির ক্ষেত্রে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ যদি অব্যাহতি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ, আর অব্যাহতি না দিলে সংক্ষুব্ধকে অভিযুক্ত। অব্যাহতির ক্ষেত্রে সবসময় প্রতিকার হচ্ছে কি রিভিশন, উচ্চ আদালতে রিভিশন। সো ম্যাজিস্ট্রেট আদালত যে কাজটা করতেছে 241 ক ধারায়, দায়রা আদালত সেই কাজটা করতেছে 265 গ ধারায়। 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকে। যদি
এখানে কিন্তু আমি তুলনামূলক আলোচনা করছি। পরীক্ষায় যদি আসে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, তাহলে এই যে বাম সাইডে যতগুলা পড়লাম সব একবারে লিখবেন। আর যদি আসে দায়রা আদালতের বিচার পদ্ধতি, তাহলে এই জায়গা 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অব্যাহতি দেয়, শুধু এইটুকু লিখলে হবে না। আমি লিখবো এই ম্যাজিস্ট্রেট আদালতের যা যা আছে সব লিখবো, শুধু এই জায়গায় দায়রা আদালত আর 265 গ এই শব্দটা প্রতিস্থাপিত হবে। বুঝেন কিনা? এই জায়গায় যেরকম এই যে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে অনেক কথা লিখলাম, দায়রা আদালতে লিখি নাই কেন? কেন লিখি নাই বলেন? কারণ সেম জিনিস আমি লিখবো কোথায়? দায়রা আদালতে। যদি দুইটার তুলনামূলক পার্থক্য আসে, তাহলে দুই পাশে লেখার দরকার নাই, এক এক পাশে লিখবেন, আর এক পাশে যাই বলে দিবেন যে উপরোক্ত একই গ্রাউন্ডের উপর ভিত্তি করে তার আদালত অব্যাহতি দেয় কত দাঁড়ায়? 265 গতে। কিন্তু যদি আলাদা আলাদা আসে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বা দায়রা আদালতের বিচার পদ্ধতি, তাহলে কি সব সব একবারে লিখতে হবে। আচ্ছা, ডাইন ধারাটা লিখবেন, কিন্তু আমি তো ব্যাখ্যা দিলাম যে ডাইন ধারে ধরেন এই যে 265 গতে এ জায়গায় জাস্ট একটা লাইন লিখছি, শুধু এই এক লাইন লিখলে হবে না। এই অব্যাহতি ম্যাজিস্ট্রেট নিয়ে অব্যাহতি যা লিখছি এই জায়গাও তাই লিখতে হবে। আবার ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ করেন না জানো। কোনো বুঝতেন? আচ্ছা, 4 নম্বরে দেখেন চার্জ গঠন। যদি অব্যাহতি না দেয় তাহলে তো ধরে নিছে আসামি অপরাধ করছে। এখন তারে অব্যাহতি না দিয়ে তারে জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? এই কথা বলে চার্জ গঠন করে কত ধারায়? 242 ধারায়। দেখেন পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে, আন্ডারলাইন করেন, 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন সে অপরাধ স্বীকার করে কি। চার্জ গঠন করার সময় জিজ্ঞাসা করবে যে আপনি কি দোষী নাকি নির্দোষ। সেটা অবশ্যই কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 265 গ ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে থাকে। দায়রা আদালত চার্জ গঠন করে কততে? 265 গতে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করতেছে 242-এ, আর দায়রা আদালত চার্জ গঠন করতেছে কততে? 265 ঘ। এবার আমরা চলে এসি 5 নাম্বার, যে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি। কনভিকশন অন প্লি অফ গিলটি। ওই চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আসামির 243 ধারায় জিজ্ঞাসা করবে যে আপনি কি দোষী নাকি নির্দোষ। তখন সে যদি বলে আমি দোষী, এটার বলে প্লি অফ গিলটি, এটার দোষ স্বীকার। এটা কিন্তু কনফেশন না। মামলা তদন্ত পর্যায়ে ওই 164 ধারায় যে জবানবন্দি দেয় বা যে দোষ স্বীকার করে সেটার বলে কনফেশন। আর চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করে এটা বলে কি? প্লি অফ গিলটি। দুইটা কিন্তু দুই জিনিস। 164-এ যেটা করে সেটা বলে কনফেশন, আর 243 বলেন বা 265 দায়রা আদালতে যেটা করে এটারে কি বলে? প্লি অফ গিলটি। লাইন কেটে যাবে, আবার লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করেন। সো আচ্ছা, একটু একটু আচ্ছা ভাই দেখেন তাহলে, একটু আগে ব্যাখ্যা দিলাম যে কনফেশন আর প্লি অফ গিলটি কিন্তু এক জিনিস না। চার্জ গঠনের সময় যদি দোষ স্বীকার করে সেটাকে বলা হয় প্লি অফ গিলটি। আর যখন 164-এ যখন কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে সেটাকে বলে হচ্ছে কনফেশন। তো দেখেন, চার্জ গঠনের সময় অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে, আন্ডারলাইন করেন, কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করতে পারেন। অর্থাৎ সে যদি দোষ স্বীকার করে, করার সাথে সাথেই কিন্তু তারে সাজা দিবে না, অবশ্যই তারে কারণ দর্শানোর সুযোগ দিবে। এখন কারণ দর্শানোর সুযোগ কি? তারে বলবে যে কেন আপনাকে দণ্ড দেওয়া হবে না, আপনি আদালতকে সন্তুষ্ট করেন বা কারণ দর্শান। যদি সন্তুষ্ট করতে না পারেন তাহলে কি দেওয়া হবে? আপনাকে দণ্ড দেওয়া হবে। অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া বিবেচনা হলো। অর্থাৎ 243 ধারায় কিন্তু দোষ স্বীকার করলেই ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু শাস্তির দিকে বাধ্য। ধন্যবাদ।
তারপরে দেখেন 265 উমা ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারে। তাহলে দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিবে যে কাজটা ম্যাজিস্ট্রেট আদালত করতেছে কত ধারায়? 243 ধারায়। সেম কাজটা দায়রা আদালত করতেছে কত ধারায় বলেন? 265 উমা। আচ্ছা, এই কথা অনলাইনে যারা আছেন আপনারা কথা শুনতে পাচ্ছেন ভাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। শুনতেছি কিন্তু সাউন্ড কম আসছে। প্রথমবার সাউন্ড বেশি আসছিল, এখন কম আসছে অনেক। আচ্ছা, আপনারা অন্যান্যরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি শুধু সবারই একই অবস্থা? স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ওকে, আচ্ছা দেখেন এরপরে দেখি আমরা আহ সাক্ষ্য গ্রহণ। যদি ম্যাজিস্ট্রেট আদালত দণ্ড যদি ধরেন না দেয় তাহলে তো চার্জ গঠন হয়ে গেল। চার্জ গঠন হলে 244 ধারার মতে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী রাষ্ট্রপক্ষের দেখেন সাক্ষ্য গ্রহণ হচ্ছে 244 ধারার মতে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের সাফাই সাক্ষী সমর্থনে সাক্ষ্য গ্রহণ, সাক্ষী প্রদান ইত্যাদি করে থাকে। অর্থাৎ সহজে যেটা বলা যায় যে চার্জ গঠনের পরে ম্যাজিস্ট্রেট আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে, তারপরে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হলে আসামিরা পরীক্ষা করবে, তারপরে আসামি সাফাই সাক্ষী দিলে সাফাই সাক্ষ্য নিবে, যুক্তি তর্ক, এই রায়ের আগ পর্যন্ত যা যা আছে সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত করবে কত ধারায়? 244 ধারায়। 244। কিন্তু দায়রা আদালতের ক্ষেত্রে যদি দেখেন, দায়রা আদালত এই কাজগুলা ম্যাজিস্ট্রেট আদালত 244 ধারায় যা করছে, দায়রা আদালত এই কাজগুলো করবে ধাপে ধাপে। দেখেন, আন্ডারলাইন করবেন, 265 ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন। উনি আগে একটা দিন নির্ধারণ করবে যে অমুক দিন সাক্ষ্য গ্রহণ করা হবে, এবং এটা হচ্ছে অনেকটা আপনার এসডিপিএইচ এর মতো, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। মানে ওই যে এসডিপিএইচ কি, দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন ইস্যু গঠন হয়ে যায়, ইস্যু গঠন হওয়ার পর 14 আদেশের 8 বিধিতে বলা আছে যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করতে হবে 120 দিনের মধ্যে। তাই এটাও যে দায়রা আদালত চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবেন, এই কথাটা বলা হয়েছে 265 কততে? চতে। এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য প্রসেস ইস্যু করতে পারে, এটাও 265 চতে। তারপরে দেখেন 265 ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে। তাহলে চতে হচ্ছে উনি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন, আর সাক্ষ্য গ্রহণ করবেন কততে? বাট এই কাজগুলো ম্যাজিস্ট্রেট আদালত করতেছে কত ধারায়? শুধুমাত্র এই কাজ না, আরো অনেক কিছুই করতেছে ম্যাজিস্ট্রেট 244-এ। কিন্তু দায়রা আদালত, হ্যাঁ, দায়রা আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে চতে 265 চ, আর সাক্ষ্য গ্রহণ করতেছে কততে? 265 সতে। তাহলে এইটুক পর্যন্ত যদি আমরা একটু মিলাই, দেখেন একটু মিলাই যদি দেখি যে ম্যাজিস্ট্রেট আদালত 265 ম্যাজিস্ট্রেট আদালত 241 কতে অব্যাহতি দেয়, দায়রা আদালত অব্যাহতি দেয় 265 ক। ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি না দিলে চার্জ গঠন করবে 242, দায়রা আদালত চার্জ গঠন করে 265 কত খ। ম্যাজিস্ট্রেট আদালত দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারে 243, দায়রা আদালত করে 265 কত উম। ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে ফেললে যাবতীয় যা যা আছে রায়ের এক পর্যন্ত সবকিছু করবে 244, দায়রা আদালত সেম কাজটা করবে, আগে দিন নির্ধারণ করবে সাক্ষ্য গ্রহণের 265 চ, এরপরে এসে সাক্ষ্য গ্রহণ করবে 265 কততে ট। এখন দায়রা ম্যাজিস্ট্রেট আদালত 244-এ সবকিছু করে ফেলছে, এখন তার কি দিতে হবে? রায় দিতে হবে। আর আমরা জানি রায়ে দুই প্রকারের সিদ্ধান্ত হতে পারে, হয় শাস্তি পাবে না হলে কি পাবে? খালাস। তাহলে খালাস বা দণ্ড উভয় ম্যাজিস্ট্রেট আদালত দেয় 245 ধারায়। এই যে দেখেন, খালাস অথবা দণ্ড
খালাস অথবা দণ্ড। 245 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস অথবা দণ্ড প্রদান করে। অপরদিকে দেখেন দায়রা আদালত কি করে, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে, মানে শুধুমাত্র যে মামলা করছে তার সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে, আদালতের কাছে যদি মনে হয় যে আসামিরে যে সাজা দিবে এরকম কোনো কি নাই, পর্যাপ্ত কারণ নাই, তাহলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই, যদি রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পারে নাই তাহলে তার আসামিরে খালি খালি শুনে আর লাভ কি, তাদের তাদের না শুনেই যদি খালাস দেওয়ার মতো খালাস দেওয়া যায়, তাহলে দায়রা আদালত 265 জ ধারা মতে দায়রা আদালত আসামিকে খালাস দিতে পারে। হ্যাঁ বেদি সাহেব। আচ্ছা, তাহলে ভাই দেখেন, আহ ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিচ্ছে বা দণ্ড দিচ্ছে 245 ধারায়। দায়রা আদালত কাউকে যদি আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতীতই খালাস দেওয়ার সুযোগ থাকলে খালাস দিবে হচ্ছে আপনার 265 কততে, জতে। হ্যাঁ মাসুদ সাহেব, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি। দেখেন যদি পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ যদি না থাকে, অর্থাৎ 265 জতে যদি খালাস না দেওয়া যায়, তাহলে বল দিবেন 265 জ ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবেন। আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবেন মানে হচ্ছে সাফাই সাক্ষী, যেটা ফৌজদারি কার্যবিধি 340 ধারায় বলা দেওয়া হয়, এটাকে বলে ডিডব্লিউ বা ডিফেন্স উইটনেস। তো এটা হচ্ছে অনেকটা এরকম যে যদি দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো 265 চ, সাক্ষ্য গ্রহণ করলো 265 চ, এরপরে যদি সাক্ষ্য গ্রহণ করার পরে যদি মনে হয় খালাস দেওয়া যায় তাহলে খালাস দিবে 265 জ। যদি মনে হয় যে না খালাস দেওয়ার আগে অবশ্যই অপর পক্ষরে শুনতে হবে, তাহলে অপর পক্ষরে শুনবে 265 কত, জ, 265 জ। তারপরে দেখেন অপর পক্ষের শুনলো, শোনার পরে 265 আন্ডারলাইন করেন ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করবেন। কার কার যুক্তিতর্ক শ্রবণ করবেন, উভয় পক্ষের যে যুক্তিতর্ক 265 ইও, অর্থাৎ দায়রা আদালতের যুক্তিতর্ক শ্রবণের জন্য আলাদা ধারা আছে 265 ইও, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের কিন্তু যুক্তিতর্ক শ্রবণের জন্য আলাদা ধারা নাই। উনি করবেন কোথায় আছে 244 মধ্যে, অর্থাৎ ওনার জন্য আলাদা কোনো ধারার ব্যবস্থা নাই। তারপরে দেখেন 265 ট ধারা অনুসারে, এখন যুক্তিতর্ক শেষ, এখন রায় দিবে। 265 ট ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান, তাহলে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান করবে কত ধারায়, 265 কত ধারায়, ট ধারায়, 265 টতে। এখন আমরা কখনোই যে ধারাটা পড়ি না এর আগে, সেটা হলো 265 ঠ। 265 ঠতে আসলে কি আছে, 265 ঠ ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। অর্থাৎ কোন আসামি, ওই যে আমরা যখন চার্জ করেছিলাম, চার্জে ওখানে বলা আছে যে চার্জে অবশ্যই মানে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে চার্জে উল্লেখ করতে পারে আদালত। তো যদি কোনো চার্জ গঠনে যদি পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে উল্লেখ করে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করতে পারে দায়রা আদালত কত ধারায়, 265 কত বলেন, 265 হ। আচ্ছা, এখন আমরা আহ চলে আসি 265। তাহলে আমরা দায়রা আদালতে কি কি পেলাম দেখেন, দায়রা আদালতে একটু তুলনা যদি করি, যে পিপি মামলা পরিচালনা করে 265 ক, রাষ্ট্রপক্ষে পিপি বক্তব্য শুরু করবে 265 খ, পিপি অব্যাহতি দিবে 265 গ, পিপি চার্জ গঠন করবে 265 ঘ, পিপি দোষ স্বীকারে মানে দায়রা আদালত দণ্ড দিবে 265 উম, দায়রা আদালত আপনার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 265 চ, দায়রা আদালত সাক্ষ্য গ্রহণ করবে 265 খ, দায়রা আদালত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ছাড়াই খালাস দিবে 265 জ, দায়রা আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন 265 জ, দায়রা আদালত আপনার
ইয়া করবে ওই যুক্তি তর্ক 265 ইও, আর দায়রা আদালত দণ্ড অথবা খালাস দিবে 265 ট, আর পূর্ববর্তী দণ্ড সম্পর্কে যদি কিছু থাকে সেই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবে কততে, 265 হতে। এ হচ্ছে আপনার দায়রা আদালত। আর ম্যাজিস্ট্রেট আদালত আমরা কি কি পড়লাম? ম্যাজিস্ট্রেট আদালত 241 ধারায় বলতেছে যে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করবে। 241 পদ্ধতি কি কি? 241 ক থেকে 250। 241 কতে অব্যাহতি দিবেন, 242-এ চার্জ গঠন করবেন, 243-এ দোষ স্বীকারে দণ্ড দিতে পারেন, 244-এ বিচারের আগ পর্যন্ত যা যা আছে সাক্ষ্য গ্রহণ যুক্তি তর্ক সবকিছু করবে 244-এ, খালাস অথবা দণ্ড দিবে কততে, 245 নাকি? এবার আমরা দেখি, আসেন যে 248 ধারাটা একটু দেখি। নালিশকারীর অনুপস্থিতি। 247 ধারা অনুসারে নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস প্রদান করতে পারেন। অর্থাৎ যদি কোনো সিআর মামলায় নালিশকারী দীর্ঘদিন যাবৎ হাজির না হয় তাহলে তাকে খালাস দিতে পারেন কত ধারায়, 247 ধারায়। দায়রা আদালতের এরূপ কোনো কি নাই, বিধান নাই। তাহলে নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস প্রদান করতে পারে কত ধারায়, 247 ধারায়। এখন যদি বলেন যে খালাস দিতে কি বাধ্য, না বাধ্য না, উনি ইচ্ছা করলে মামলার কার্যক্রম মুলতবি রাখতে পারে অথবা খালাসও দিতে পারে, কিন্তু দায়রা আদালতে নালিশকারীর অনুপস্থিতির জন্য খালাসের এরকম কোনো বিধান নাই। এরপরে আমরা চলে এসে দেখেন মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহার 248 ধারা অনুসারে নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে কি হবে, গণ্য হবে। যদি চার্জ গঠনের আগে বা পরে অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের কি সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে, অর্থাৎ সিআর মামলা যদি প্রত্যাহার করা হয় সেটা চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক বা পরে প্রত্যাহার করুক, আসামি কি পাবে, খালাস। অপরদিকে দায়রা আদালতের ক্ষেত্রে যদি দেখেন 494 ক ধারা অনুসারে পিপি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি কি পাবে, অব্যাহতি। আর পিপি 494 খতে বলতেছে যে চার্জ গঠনের পরে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি কি পাবে, খালাস। তাহলে পিপি চার্জ গঠনের আগে যদি প্রত্যাহার করে আসামি পাবে হচ্ছে অব্যাহতি, আর পিপি যদি চার্জ গঠনের পরে করে তাহলে কি, খালাস। তাহলে যদি অনুপ সাহেব বলেন যে 248-এর সাথে 494 ধারার পার্থক্য কি? তারা পার্থক্য হচ্ছে ওইখানে শুধু যে নালিশকারী অব্যাহতি চায় না, আর 494 ধারায় পিপি আগে যদি করে তাহলে তোমার হচ্ছে আগে দিলে পরে যদি চায় তাহলে খালাস। 248-এ মামলা প্রত্যাহার করলেই খালাস, আর 494-তে চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, পরে করলে খালাস। আর 248 হলো সিআর মামলা হওয়া লাগবে, আর 494-তে কি, জি। সো আমরা চলে আসি এর পরেরটা, মামলার কার্যক্রম বন্ধ। 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি প্রদান করতে পারে। ম্যাজিস্ট্রেট আদালত কমপ্লেইন ব্যতীত, কমপ্লেইন ব্যতীত, এটা একটু আন্ডারলাইন করেন, কমপ্লেইন ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট আদালত কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি বা রিলিজ প্রদান করতে পারে। যেমন একটি জিআর মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করে তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই ধারায় উক্ত মামলার কার্যক্রম কি রাখতে পারে, বন্ধ রাখতে পারে। একটা জিআর মামলায় দীর্ঘদিন যাবৎ আসামি হাজিরা দিয়েই যাচ্ছে কিন্তু রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করে না, তখন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলার কার্যক্রম কি রাখতে পারে, বন্ধ করতে পারে, স্টপ করতে পারে। তো একবার প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে 249 ধারায় মামলার কার্যক্রম কি করে, বন্ধ করে। এবং অবশ্যই কি মামলায়,
সিআর মামলায়। এবং 249 ধারা যদি মামলা কার্যক্রম বন্ধ করে তাহলে প্রতিকার কি কি দেখেন, যে 249 ধারায় একই আদালতে মামলা পুনর্জীবিত করার আবেদন করা যায়। মামলা কি করবে? পুনর্জীবিত করার আবেদন করা যায়, উচ্চ আদালতে রিভিশন করা যায়, একই বিষয়ে নতুন মামলা দায়ের করা। তাহলে প্রতিকার অ্যাকচুয়ালি তিনটা। ওই একবার বন্ধ করলে ওই ধারায় পুনর্জীবিত করার আবেদন করা যায়, বা উচ্চ আদালতে কি করা যায়, রিভিশন করা যায়, বা একই বিষয়ে নতুন মামলাও দায়ের করা যায়। কিন্তু দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। দায়রা আদালতে মামলার কার্যক্রম বন্ধ করার এরকম কোনো বিধান নাই। হ্যালো, চপস্টিক চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস কারণ সাথে সবার জন্য। এরপরে আমরা চলে আসি 11 নম্বরে। যদি আমরা দেখি যে আচ্ছা, 11 নম্বরে বলতেছে যে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ। অর্থাৎ আমাদের এই ফৌজদারি কার্যবিধি 250 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত, দেখেন ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে, আন্ডারলাইন কেন, অব্যাহতি বা খালাস দিলে তিনি কোনো অভিযুক্তের হয় কি দিছে, হয় অব্যাহতি দিবে অথবা কি খালাস দিছে। এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল কি মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক কত টাকা, 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। একটা জিনিস এখানে দেখেন যে তারে মিথ্যা তুচ্ছ মামলা করার সাথে সাথে গিয়ে কিন্তু তারে ক্ষতিপূরণ দিতে বলবে না। আগে বলবে যে আপনি মামলা করছেন, আপনার মামলাটা আছে মিথ্যা বা তুচ্ছ হয়রানিকর, কেন আপনি 1000 টাকা ক্ষতিপূরণ আসামিকে দিবেন না? এই মর্মে কি দর্শান, কারণ দর্শান। তবে দেখেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে কয় টাকা, অনধিক কত টাকা, 500 টাকা। আচ্ছা, উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারেন। এবং এই ক্ষতিপূরণ যদি না দেয় তাহলে কত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিবে, 30 দিন। এখন তাহলে একটা জিনিস দেখেন, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণ দিতে পারে সর্বোচ্চ কত, 1000। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় কত, 500। 500 বা 1000 যাই হোক না কেন, এটা অনাদায় কারাদণ্ড হবে কত, 30 দিন। 30 দিনের বিনাশ্রম, 30 দিনের বিনাশ্রম। এছাড়া দেখেন ইন এডিশন টু, মানে এই ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে অনধিক 6 মাসের কারাদণ্ড এবং অনধিক 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। ক্ষতিপূরণের যে অতিরিক্ত হিসেবে আর কি কি পারে, 6 মাসের কি কারাদণ্ড বা অনধিক কত টাকা, 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। অনেকেই আমরা যারা অনলাইনে বা অফলাইনে আসি, অনেকে আমরা এই ক্ষতিপূরণের সাথে জরিমানার বিষয়টাকে এক করে ফেলি। ক্ষতিপূরণ হচ্ছে সর্বোচ্চ 1000, আর ক্ষতিপূরণের সাথে সাথে, ক্ষতিপূরণের বিকল্প হিসেবে না, সাথে সাথে 30 দিন না, 6 মাসের কারাদণ্ড অথবা 3000 টাকা জরিমানা। 30 দিন কিন্তু ওই ক্ষতিপূরণ অনাদায়, অর্থাৎ যদি সে ক্ষতিপূরণ না দেয় তাহলে 30 দিনের বিনাশ্রম। আর যদি 6 মাস দেয় তাহলে 6 মাসের 1 মাস কয় মাস, 7 মাস মোট সে খাটবে। আচ্ছা, দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। বুঝতে পারছেন? তাহলে আনোয়ারুল হক সাহেব, মিথ্যা তুচ্ছ মামলা 250 ধারাটা একটু বলেন তো, ব্যাখ্যা দেন দেখি। ব্যক্তিগত মামলায় আপনার দুটো শ্রেণী হচ্ছে 500 টাকা, আর প্রথম শ্রেণী নির্দিষ্ট 1000 টাকা। তখন আমাদের 30 দিনের কারণ অতিরিক্ত হিসেবে জরিমানা 2000 টাকা এবং 5000 দায়রা আদালতে
আচ্ছা। তাহলে যদি আমাদের ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি আসে ভাই, তাহলে এভাবে লিখে ফেলতে হবে। দেখেন এখানে এই 13 নম্বরে একটু আছে, 13 শব্দটা একটু কেটে দেন, 13 গ একটু কেটে দেন, এটা হলো 14 গ হবে। তো এখানে আছে যে পরীক্ষায় প্রশ্ন আসে যে মিথ্যা সততা বা হয়রানিমূলক নালিশের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের পদ্ধতি, মানে কত ধারা আসছে বলেন তো? 250 ধারা। অর্থাৎ পরীক্ষা একবার প্রশ্ন আসছিল যে যদি কোনো মিথ্যা তুচ্ছ বা হয়রানিকর মামলা করা হয়, তাহলে যে মামলাটা দায়ের করলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে। দেখেন, মিথ্যা সততা বা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি আন্ডারলাইন করবেন, 250 ধারায় উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 250 ধারা। 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে আন্ডারলাইন করেন অব্যাহতি বা খালাস দিলে এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। আগের কথাই। এখন কারণ দর্শানো, দেখেন, মিথ্যা সততা বা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একজন ম্যাজিস্ট্রেট যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে, সেক্ষেত্রে তাকে কারণ দর্শাতে আহ্বান করবে যে কেন এমন অভিযুক্তকে ক্ষতিপূরণ দিবে না। এটা সিআর মামলা হতে পারে, এটা সিআর মামলাও হতে পারে। যেই হোক না কেন তারা বলবে যে কেন আপনি 1000 টাকা ক্ষতিপূরণ দিবেন না। যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে না, সেক্ষেত্রে বাদীকে হাজির হতে এবং সে কেন ক্ষতিপূরণ দিবে না সেই বিষয়ে কারণ দর্শানোর জন্য কি দিবে? সমন ইস্যু করবে। যদি সে ওই মুহূর্তে আদালতে থাকে তাহলে সাথে সাথে কারণ দর্শাইতে বলবে, আর যদি ওই মুহূর্তে আদালতে না থাকে তাহলে কি করবে? সমন ইস্যু করবে কারণ দর্শানোর জন্য। তারপরে দেখেন যে কারণ বিবেচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ। বাদী যে কারণ দর্শাবে ম্যাজিস্ট্রেট এমন কারণ সমূহ ম্যাজিস্ট্রেট বিবেচনা করবে এবং যদি তিনি মনে করেন যে নালিশটি মিথ্যা, সততা বা হয়রানিমূলক হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তাকে ক্ষতিপূরণ দিতে আদেশ প্রদান করতে পারবে। 250 ধারা মতে ম্যাজিস্ট্রেট অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত? অনধিক 500 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায় অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারেন। এছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে 6 মাসের কারাদণ্ড এবং অনধিক কত? 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে। তো দেখেন নালিশ প্রত্যাহার। নালিশ প্রত্যাহার মানে ম্যাজিস্ট্রেট আদালতে কখন নালিশ প্রত্যাহার করা যায়? 248 ধারা অ্যাকচুয়ালি আমরা জানি। 248 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের আগে বা পরে আহ চার্জ গঠনের আগে বা পরে যদি আপনার নালিশ প্রত্যাহার করলেই সে কি হবে? খালাস। দেখেন, ফৌজদারি কার্যবিধি 248 ধারা নিম্নলিখিত শর্তে ম্যাজিস্ট্রেট একটি নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে। এক, নালিশকারী কর্তৃক নালিশ প্রত্যাহারের কি থাকতে হবে? অনুরোধ থাকতে হবে। নালিশ প্রত্যাহারের অনুরোধে নালিশ প্রত্যাহারের যথেষ্ট কারণ উল্লেখ থাকতে হবে। উল্লেখিত কারণগুলোর মধ্যে যে সকল কারণ অভিযোগ প্রত্যাহারের জন্য যথেষ্ট সেগুলো বিবেচনা করবে এবং লিপিবদ্ধ করবে। নালিশকারীর ব্যক্তির সম্মতি ছাড়া এই অভিযোগ প্রত্যাহারে, আন্ডারলাইন করে, নালিশকারী ব্যক্তির সম্মতি ছাড়া এই ধারার অভিযোগ প্রত্যাহারের অনুমতি দেওয়া যেতে পারে না। মানে আদালত স্বপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে কি পারবে? বলেন, পারবে না। যে মামলা করবে তার অবশ্যই কি লাগবে? সম্মতি লাগবে। এখানে উল্লেখ্য যে 248 ধারা মতে মামলা প্রত্যাহারের আবেদন চার্জ গঠনের আগে বা পরে যখনই করুক না কেন আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে আসামিরে কি দিবে? আসামিরে খালাস দিতে পারে। তো এখন আমরা পড়বো, দেখেন, অব্যাহতির আবেদনের একটা মুসাবিদা। তো মুসাবিদাটা পড়ার আগে এখানে 14 ঘ দেন, 13 ঘ না, 14 ঘ হবে। দেখেন, এক্স এই মর্মে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখ স্থানীয় থানায় এজাহার দায়ের করে যে এক্স এজাহার দায়ের করছে 15/12।
2020 তারিখে, যে 1/12/2020 রাত অনুমান 11:30, 11, সাড়ে 11টা আর কি, 11:30 ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরানো ঢাকার নবাবপুর মোড়ে অতিক্রমকালে অয়োজেট প্রতিরোধ করে ধারালো অস্ত্র পরিদর্শন করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে ছিনিয়ে লেখেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। মানে অয়োজেট দুজন ব্যক্তি, তারা এক্স রে টাকার ব্যাগ কি করতে গেছে, ছিনিয়ে নিতে গেছে। তখন ওয়াই তখন ওয়াই তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এক্স এর মুখমণ্ডলে কোপ দিলে এক্স রক্তাক্ত জখম হয়। এজাহারে লিখছে যে কোপ দিছে কে, ওয়াই। এবং ওয়াই ও জেড তার ব্যাগে থাকা কয় টাকা, 50,000 টাকা, 50,000 টাকা কি নেয়, নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 161 ধারায় লিপিবদ্ধ করে এবং তাতে সাক্ষীদের সাক্ষ্য নেন। তাতে আমাদের ইটা কি দাঁড়ালো বলেন, যে এক্স মামলা এজাহার দায়ের করছে কয়জনের বিরুদ্ধে, 2 জনের বিরুদ্ধে। কি বলছে, সে টাকা নিয়ে তার কাছ থেকে জোরপূর্বক কি নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। এবং এবং তারে ওই যে এক্স তারে ওয়াই তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কি করছে, আঘাত করছে। আঘাত করার পরে এবং যে তদন্তকারী কর্মকর্তা কয়জনের 161 ধারায় সাক্ষ্য গ্রহণ করছে, কয়জনের, আচ্ছা। চিকিৎসা সনদ সংগ্রহ করে দেখেন যে সেখানে লেখা আছে অন, কি হবে বলেন, আচ্ছা, লেসার্টেড ওন্ড অন দা লেফট চিক। তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে অয়োজেড এর বিরুদ্ধে দা পেনাল কোড 1860 কত ধারা দেখেন, আন্ডারলাইন 326 আছে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর জখম, 341 আছে আপনার অবৈধ বাধা, অবৈধ বাধা রংফুল রেস্ট্রেট, 379 আছে চুরি, 386 আছে হলো আপনার ওই বল চাঁদাবাজির যে বলপূর্বক গ্রহণ, ভয় দেখাইয়া সিনাই নিছে, তারা মৃত্যুর ভয় দেখাই নিয়ে নিছে। তারা বিচারের উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে আসামিদের দখল থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে এবং তাদের দখল থেকে একটা ধারালো চাপাতি কি করা হয়েছে, উদ্ধার করা হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদনে আলামত কলমে উল্লেখ আছে। এজাহারে বর্ণিত ঘটনায় সময়, এজাহারে যে সময় বলছে আসামি জেড চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনার নিকট আছে। এজাহারে যে সময় বলছে ওই সময় সে কোথায় ছিল, আর এক জায়গায় ছিল, সে ঘটনাস্থলে ছিল না। আসামি ওয়াইওজেড, আপনি আসামি ওয়াইওজেড এর আইনজীবী হিসেবে আইন ও যুক্তি উল্লেখপূর্বক অব্যাহতির দরখাস্ত প্রস্তুত করুন। বলছে যে ওয়াইওজেড এর পক্ষে যে অব্যাহতির দরখাস্ত হয়েছে, এটা দরখাস্ত মানে এই ঘটনার প্রেক্ষিতে আমার একটা অব্যাহতির দরখাস্ত লিখতে হবে। এটা আমরা নামাজের পর শুরু করবো ইনশাল্লাহ, নামাজের বিরতি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। দেখেন তো বিরতির আগে আমরা ফ্যাক্টটা পড়েছিলাম যে এক্স একজন ব্যক্তি, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাকে ওয়াই এবং জেড এরা 2 জনে আহ, আঘাত করে, চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে জখম করে 50,000 টাকা নিয়ে যায়। এবং তদন্তকারী কর্মকর্তা 161 ধারায় কয়েকজনের সাক্ষীদের সাক্ষ্য নেন এবং সেখানে আহ, চিকিৎসা সনদ সংগ্রহ করে দেখেন যে ওয়ান ল্যাসারেটেড অন দ্য লেফট চিক, মানে চিক তো বুঝেন মুখের উপরে আপনার ল্যাসারেটেড ওয়ান, দ্যাট মিনস হচ্ছে আপনার একেবারে ওই যেটা 326 পড়ে আর কি, যে ছিন্ন করা জখম বা ভিতরে ঢুকে গেছে। তো এই ক্ষেত্রে আহ, পরবর্তীতে তার বিরুদ্ধে 326 ধারা, 341, 379 এবং 386 ধারায় পুলিশ রিপোর্ট দেওয়া হয়, চার্জশিট দেওয়া হয়। এখন আসামিদের যখন চার্জ গঠনের আগে যে ডিসচার্জের আবেদন করার একটা দরখাস্ত করতে বলছে, তো আমরা একটু দেখি। দেখেন
অ এবং জেড এর পক্ষে অব্যাহতির দরখাস্তের মোসাবিদা। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, কংসাল থানার মামলা নং এত, জিআর নং এত, ধারা দণ্ডবিধি 1860-এর 326, 341, 379 এবং 383। এই মামলার বাদী কিন্তু এক্স হবে না, বাদী হবে কে? রাষ্ট্র। এই যে দেখেন, রাষ্ট্র সমান সমান হচ্ছে বাদী বনাম অ এবং জেড, এরা হচ্ছে আপনার আসামিগণ বা দরখাস্তকারী গণ। আচ্ছা, তো বিষয় দেখেন যে ফৌজদারি কার্যবিধি 241 ধারার বিধান অনুসারে মামলার দায় হতে আসামিগণের অব্যাহতি প্রার্থনা। 241 লিখতে পারেন, 241 লিখতে পারেন, আপনার বিষয় আর কি। তো তারপরে দেখেন যে দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন, এই যে যেহেতু দরখাস্তকারী আসামিগণ আইন মান্যকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে, যেহেতু দরখাস্তকারী আসামিগণের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই, তথাটুক কেটে দেন, দেখেন যে পূর্বে কোনো মামলা নেই, সে যেহেতু 161 ধারায় সাক্ষীদের লিখিত বিবৃতিতে সাক্ষীগণের স্বাক্ষর নিতে পুলিশ ক্ষমতাপ্রাপ্ত না, এবং যেহেতু পুলিশ 5 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করে স্বাক্ষর নিয়েছে। এখন একটা জিনিস যদি দেখেন, মূল ফ্যাক্টে সাক্ষীদের সাক্ষ্য নিছে কিনা এই রিলেটেড কোনো কথা আছে? তাহলে স্বাক্ষর দিয়েছে। মানে মূল যে 5 জন সাক্ষীর লিপিবদ্ধ করে তাদের সাক্ষীদের সাক্ষ্য নেই, কিন্তু ওই সাক্ষীরা যে ওই জায়গায় সিগনেচার করছে কিনা এরকম কোনো কথা লেখা নাই। লেখা নাই এটুকু আমরা বানাইছি আর কি এই জায়গায়, যে তার শুধু স্বাক্ষর নেওয়ার পরেও তাদের কি নিছে, মানে সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার পরে সে জায়গায় স্বাক্ষরও নিতে, বাট অ্যাকচুয়ালি ওই জায়গায় আমরা যখন পড়ছিলাম 162 ধারায় বলা আছে যে 161 ধারা বিবৃতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এবং যেহেতু পুলিশ 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করে স্বাক্ষর নিয়েছে, সেটি এমন বিবৃতির ভিত্তিতে লেখেন, ভিত্তিতে হয়ে গেছে, ভিত্তিতে প্রদত্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা যায় না। যেহেতু এজাহারে উল্লেখিত অস্ত্র এবং পুলিশ কর্তৃক তদন্তকালে আসামিদের দখল হতে উদ্ধারকৃত চাপাতি একই প্রকৃতির অস্ত্র নয়, বলতেছে এজাহারে যে অস্ত্রের কথা বলছে এবং তদন্তকারী কর্মকর্তা যে অস্ত্র উদ্ধার করছে দুইটার প্রকৃতি কি এক না। যেহেতু তদন্তকালে আসামিদের দখল থেকে চাপাতি উদ্ধার করে যে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে, উক্ত জব্দ তালিকায় কোনো সাক্ষীর স্বাক্ষর নাই। জব্দ তালিকা তৈরি আমরা পড়েছিলাম 103 ধারায় যে 2 বা ততোধিক এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাক্ষ্য উপস্থিত থাকতে লাগবে, স্বাক্ষর লাগবে, কিন্তু জব্দ তালিকায় কারো কি নাই, কোনো স্বাক্ষর নাই। যেহেতু ফৌজদারি কার্যবিধির 103 ধারা অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করার সময় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা আবশ্যিক, কেটে লেখেন আবশ্যক, আবশ্যিক হয় না, আবশ্যক। এবং যেহেতু উক্ত ধারা মান্য করে এমন কোনো সাক্ষ্য নেওয়া হয়নি, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে আসামিগণ উল্লেখিত মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার বটে, ন্যায় বিচারের স্বার্থে আর কি। অতএব আহ উপরোক্ত কারণ বিবেচনায় আসামিকে অত্র মামলার দায় হতে অব্যাহতি জানার আদেশ প্রদানে কি হয়। এখানে একটা জিনিস কি দেখছেন, ওই যে যে আমাদের মূল ফ্যাক্টে একটা কথা ছিল যে যেদিন ঘটনাটা ঘটে সে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল, এইটা এই জায়গায় আনলাম না কেন বলেন তো, আনা হলো না কেন? আসামি পক্ষে দাখিল কারণ আসামি পক্ষে দাখিলকৃত কাগজপত্র ডিসচার্জ শুনানির সময় বিবেচনা করার কোনো কি নাই, সুযোগ নাই, এই কারণে এখানে ওই জিনিসটা কি আনা হয়নি। বুঝতে পারছেন তো? অ্যাকচুয়ালি ওই আপনার দেওয়ানি থেকে ফৌজদারির দরখাস্তে দেখেন এফিডেভিটও লাগে না, আবার সত্যপাঠও লাগে না, কিন্তু দেওয়ানিতে কিন্তু আর্জি হইলে সত্য পাঠ, আর দরখাস্ত হইলে কি এফিডেভিট, আবার মাঝে মাঝে তফসিলও থাকে। তো এই ছিল আমাদের 14 নম্বর প্রশ্নটা। 15 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 14 নম্বর প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে এটা আমরা জিজ্ঞাসা করতে পারেন, কারো কিছু জানার কিছু আছে কিনা। স্যার একটু কোশ্চেন স্যার, ওই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার আদালতের নাম এটাই হইতে হবে না স্যার অন্য কোনো নামও লেখা যাবে স্যার? না, এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেন এখানে দিল দেখেন, এই জায়গা ফ্যাক্টে আছে ঢাকার নবাবপুরে, ঘটনাটা তো ঢাকার ভিতরে ঘটছে। স্যার ওই যে চিফ মেট্রোপলিটন লেখা মানে চিফ, চিফ মানে কি এই শুধু মেট্রোপলিটন, মানে কি অন্য কোনো নাম দেওয়া যাবে কিনা স্যার?
আর আমরা ডিবেট করবো আমরা এটা যেহেতু 326 ধারা আছে, তো 326 ধারা বিচার করে ব্যক্তি আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আছে, কারণ আমরা ওই যে 29-এর গতে পড়ছিলাম যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারে। তো এই জায়গায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়াই শ্রেয়, বুঝতে পারছেন। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নরমালি মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারে না। ঠিক আছে স্যার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধ 29-এর গ। সাদা দিতে পারবো না। সাজা দিতে পারবে বা 7 বছর। বুঝতে পারছেন নজরুল সাহেব? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা চলে আসি 15 নম্বর প্রশ্নে। দেখেন, সংক্ষিপ্ত বিচার কি বা সামারি ট্রায়াল কি? সংক্ষিপ্ত বিচারে সংক্ষিপ্ত বিচারে আদালত কি কার্যপদ্ধতি অনুসরণ করা হয়? এরূপ বিচারে সর্বোচ্চ দণ্ড দেওয়া যায় এবং দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কি, আপিল চলে কি বা আপিল করা যায় কিনা। এখন সংক্ষিপ্ত বিচার আসলে কাকে বলে? সংক্ষিপ্ত বিচারের ইংরেজি হচ্ছে সামারি ট্রায়াল। যে সকল অপরাধের সাজা আপনার কম, সেই সকল অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা হয়। প্রচলিত বিচার ব্যবস্থা মানে সময় সাপেক্ষ, তো যেহেতু সাজা কম, ওই বিচারটা একটু দ্রুত করার জন্য ওদের বিচার পদ্ধতি কিভাবে করা হয়? সংক্ষিপ্ত ভাবে। একেই বলে আপনার সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার। একটু আমরা উত্তরে চলে আসি। দেখেন যে সংক্ষিপ্ত বিচার, ফৌজদারি কার্যবিধিতে সংক্ষিপ্ত বিচারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে সাধারণত অল্প সময়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যকে সংক্ষিপ্ত বিচার বলা হয়। যে বিচারটা করা হয় কি সময়ে? অল্প সময়, তাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার। গুরুতর নয়, আন্ডারলাইন করেন, গুরুতর নয় এমন এমন অপরাধ বা লঘু শাস্তি দেওয়া হয় যে অপরাধে, সেই অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। অর্থাৎ যে অপরাধগুলোর বিচার কিভাবে করা হয়, মানে আপনার যে অপরাধগুলোর মানে আপনার শাস্তি হচ্ছে কম, সেই সকল অপরাধের বিচার করা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করেন 22তম অধ্যায়ের 260 থেকে 265 ধারায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সামারি ট্রায়াল সম্পর্কে আলোচনা করছে 22তম অধ্যায়ে। কত ধারা থেকে কত ধারা? একটা জিনিস এখানে লিখতে পারেন, ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার পদ্ধতি এটা আসলে 20তম অধ্যায়, বুঝতে পারছেন। আর দায়রা আদালতের বিচার পদ্ধতি আছে না, দায়রা আদালত যেহেতু 265 পর্যন্ত বলছে, এটা পরে। আগে ম্যাজিস্ট্রেট হচ্ছে 20তম, এটা লেখেন। ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার 20তম অধ্যায়। আচ্ছা, এখন আমরা দেখি যে যে সকল অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। দেখেন, যে সকল অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে, নিম্ন বর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 22তম অধ্যায়ের 260 ধারার আওতায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে। কি কি দেখেন? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, বা 2 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে। জি, একবারে বলে দিতে বলতো তো এখন একবারে কেন বলে নাই, এর কারণ আছে। একবারে বলে নাই কারণ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি কয় প্রকার? 5 প্রকার। মৃত্যুদণ্ড 1 প্রকার, যাবজ্জীবন কারাদণ্ড 1 প্রকার, আবার কারাদণ্ড 1 প্রকার, সম্পত্তি বাজেয়াপ্ত 1 প্রকার, অর্থদণ্ড 1 প্রকার। তো যদি আমরা মাঝে মাঝে বলি যে যদি এই জায়গা শুধু থাকতো যে 2 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের বিচার করতে পারে, 2 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডনীয় নয়, মানে 2 বছরের কম সাজা। যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় উল্লেখ না করে, তার মানে ধরে নেওয়া হবে যে মৃত্যুদণ্ডের বিচারও করতে পারে, যাবজ্জীবন কারাদণ্ডের বিচারও করতে পারে। এই জন্যই উল্লেখ করছে, বুঝলেন। কারণ আমাদের যদি সাজা কিন্তু মৃত্যুদণ্ড 1 প্রকার, যাবজ্জীবন কারাদণ্ড কি 1 প্রকার, আবার কারাদণ্ড 1 প্রকার। এই কারণে বলছে যে মৃত্যুদণ্ড করতে পারবে না বিচার, যাবজ্জীবন কারাদণ্ড পারবে না, আর কারাদণ্ডও পারবে না যে কারাদণ্ডের মেয়াদ 2 বছরের বেশি। বুঝতে পারছেন?
যদি শুধু 2 বছরের অধিক মেয়াদ নয় এটা উল্লেখ করতো, ভবিষ্যতে এটা নিয়ে ক্যাসাল বাঁধতো যে তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধও বিচার করতে পারবে। কেন দেখা তো নিষেধ করা নাই। দেখেন, তারপরে দেখেন দণ্ডবিধি 1860-এর অধীন ধারা 264, 265, 266-র অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। এই যে 264, 65, 66 ওজনে কম দেওয়া ভেজাল টেজাল এগুলোর সাজা আছে 1 বছর করে। তো যেহেতু 1 বছর সাজা, এই জায়গায় কি করা যাবে, সামারি ট্রায়াল করা যাবে। তারপরে দেখেন 323-এর অধীন আঘাত সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। কিসের ক্ষেত্রে? আঘাত। 323-এর সাজা আছে 1 বছর 1000, 1 বছর 1000। ভলেন্টারিলি কজিং হার্ট মানে স্বেচ্ছায় আঘাত করা, সেটার সাজা। তারপরে দেখেন দণ্ডবিধি এর 1860-এর 379, 80, 81, 79 সাজা 3, 80 সাজা 7, 81 সাজা 7 পার অধীন চুরি, যে ক্ষেত্রে চোরাই মালের মূল্য গোল্ডেন 10,000 টাকার অধিক নয়, অর্থাৎ 10,000 টাকার বেশি হলে সামারি ট্রায়াল করা যাবে না, 10,000 টাকার নিচে হলে সামারি ট্রায়াল করা যাবে। তারপরে দেখেন দণ্ডবিধি 1860-এর অধীন ধারা 403-এর অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, যে ক্ষেত্রে উক্ত আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য 10,000 টাকার অধিক নয়। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সাজা আছে 2 বছর, কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বিচার করতে পারবে যখন আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য কত টাকার বেশি নয়, 10,000 টাকা, সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যেতে পারে। তারপরে দেখেন দণ্ডবিধি 1860-এর ধারা 509, 509 আছে ইফটিজিং, 1 বছর বিনাশ্রম। 510-এ আছে ওই যে মাতাল, কত, 24 ঘন্টা বিনাশ্রম আর 10 টাকা অধীন অপরাধ সমূহের বিচার হতে পারে ইত্যাদি। তো সামারি ট্রায়ালে কি কি বিচার করা যেতে পারে এটা আমরা করলাম। এখন দেখেন যে যিনি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন, ফৌজদারি কার্যবিধি 260 ধারা মোতাবেক নিম্নবর্ণিত ব্যক্তিগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে। 1, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। বেঞ্চ মানে হলো বিচারকের আসন, বিচার আসন। বেঞ্চ মানে কি? বিচার আসন, মানে যে জায়গায় বিচার কার্যক্রম পরিচালনা করে সেটাকে বলে বেঞ্চ। আচ্ছা, এখন দেখেন কার্য পদ্ধতি, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কেমনে করা হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে তা ফৌজদারি কার্যবিধি 262 ধারা উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে আপিলের বিধান নেই সেই ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে তা 263 ধারায়, এবং যে ক্ষেত্রে আপিলের বিধান আছে সে সকল ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচারে কি পদ্ধতি অনুসরণ করবে তা বলা আছে কত ধারায়, অর্থাৎ বিচারের পদ্ধতি আছে 262-তে, কি পদ্ধতি অনুসরণ করবে। আর যে ক্ষেত্রে আপিলের বিধান নাই সেক্ষেত্রে হলো 263, আর যে ক্ষেত্রে কোনো মামলায় আপিলের বিধান আছে সেই ক্ষেত্রে কত, 264। এবার দেখেন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি অনুসরণ করা 262 ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 20 অধ্যায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 20 অধ্যায় মানে কত ধারা থেকে কত ধারা, 241 থেকে 50। 20 অধ্যায় মানে 200 ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, 20 অধ্যায় মানে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি। বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারে 20 অধ্যায় অনুসরণ করবে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 20 অধ্যায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারে যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে সেই সকল বিধিবিধান অনুসরণ করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড এবং আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নাই। দেখেন সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করবে না বা আনুষ্ঠানিক চার্জ গঠন করবে না যে ক্ষেত্রে এমন মামলায় আপিলের বিধান থাকে না। অর্থাৎ যে মামলায় আপিলের বিধান নাই সেই মামলায় কি করবে না, আনুষ্ঠানিক চার্জ গঠন করবে না বা আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ করবে না। অপরদিকে দেখেন আপিল যোগ্য বা আপিল অযোগ্য যাই হোক না কেন সংক্ষিপ্ত বিচারে আন্ডারলাইন করে লিখিতভাবে কোন আনুষ্ঠানিক চার্জ গঠন করার প্রয়োজন নেই। সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে চার্জ গঠন করার প্রয়োজন নাই। তবে ম্যাজিস্ট্রেট সরকার নির্দেশিত একটি কি পূরণ করবে, ফরম পূরণ করবে। তাহলে আমি এখানে মনে রাখবো যে সংক্ষিপ্ত বিচারে আনুষ্ঠানিক চার্জ বা সাক্ষীদের লিখিত সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নাই, তবে এখানে ম্যাজিস্ট্রেট সরকার নির্দেশিত একটা কি পূরণ করবে, ফরম পূরণ করবে। এরপরে আমরা চলে আসি, দেখেন সাক্ষ্যের সারমর্ম সহ
রায় লিপিবদ্ধ করা। ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ কর্তৃক প্রত্যেকটি সংক্ষিপ্ত বিচারে যেখানে আপিলের বিধান আছে সেখানে দণ্ড প্রদানের পূর্বে সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করবে এবং 263 ধারার উল্লেখিত বিবরণও উল্লেখ করবে। আপনার ওই জায়গায় বলছে যে সাক্ষ্যের যে সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করবে এবং 263 ধারা যে বিধান আছে সেটা অনুসরণ করবে। তারপরে দেখেন রেকর্ড বা রেকর্ডের ভাষা। 263 ধারা রেকর্ড বা 264 ধারা লিপিবদ্ধকৃত রায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আন্ডারলাইন করে লিখিত হতে হবে এবং যেটা ইংরেজিতে বা আদালতের বিষয়। রায় হবে কিসে? ইংরেজিতে বা আদালতের ভাষায়। সংক্ষিপ্ত বিচারে যে রায় এটা হবে ইংরেজিতে বা আদালতের ভাষায়। এবার আমরা চলে আসি, দেখেন সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের সীমাবদ্ধতা। মানে সামারি ট্রায়ালে সর্বোচ্চ কি দণ্ড দিতে পারে এটা আমরা জানি। সামারি ট্রায়ালে সর্বোচ্চ দণ্ড দিতে পারে 2 বছর। কয় বছর? 2 বছর। দেখেন সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের ক্ষেত্রে 262 ধারা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। 262 ধারা অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 2 বছরের অধিক মেয়াদের কোনো কারাদণ্ড দেওয়া যাবে না। সর্বোচ্চ কারাদণ্ড আপনি যে বিচারই করেন না কেন, যদি 380 ধারা মামলাও বিচার করেন সাজা দিতে পারবেন সর্বোচ্চ কত? 2 বছর। আচ্ছা, এরপরে দেখেন যে সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এখন যদি 2 বছর সাজা দেয় এর বিরুদ্ধে আপিল করা যাবে কিনা? সূত্র সহজ। সংক্ষিপ্ত বিচারে যদি শুধু 200 টাকা জরিমানা করে, কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু 200 টাকা জরিমানা করলে আপিল করা যাবে না। কিন্তু কারাদণ্ডের সাথে যদি কোনো জরিমানা করে সেটা 200 টাকার কম হলেও আপিল করা যাবে। শুধু অর্থদণ্ড যদি দেয় কয় টাকা? 200 টাকা, তাহলে আপিল করা যাবে না। ফৌজদারি কার্যবিধি 414 ধারায় বলছে। কিন্তু যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয় সেটা যদি 50 টাকাও হয় তবুও কি আপিল করা যাবে? 200 টাকা হলেও আপিল করা যাবে যদি 200 টাকার সাথে কি থাকে? কারাদণ্ড থাকে। তাহলে দেখেন যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র অর্থদণ্ড আরোপ করলে এবং অর্থদণ্ডের পরিমাণ 200 টাকা অতিক্রম না করলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে না। কিন্তু সংক্ষিপ্ত বিচারে 2 বছর বা তার কম কারাদণ্ড দিলে বা কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে উক্ত ক্ষেত্রে কি করা যাবে? আপিল করা যাবে। তাই আনোয়ারুল হক সাহেব বলেন তো যে সংক্ষিপ্ত বিচারে কখন আপিল করা যাবে আর কখন যাবে না? আচ্ছা, আপনি বলেন দি যে সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কয় টাকা অর্থদণ্ড দিতে পারে? সর্বোচ্চ কয় টাকা? 200 টাকা? রুবেল, সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কয় টাকা অর্থদণ্ড দিতে পারে? হ্যাঁ, সর্বোচ্চ তো 200 টাকা বলেন কেন? সর্বোচ্চ তার যে ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেট সেটা দিতে পারে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অনুসারে দিতে পারে। কিন্তু উনি যদি 200 টাকা দেয়, শুধু 200 টাকা দেয়, সেক্ষেত্রে কি করা যাবে না? আপিল করা যাবে। বুঝতে পারছেন? কারাদণ্ড দেয় তাইলে আবার আপিল করা। জি, এই হলো আমার সামারি ট্রায়াল। অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা সামারি ট্রায়াল নিয়ে ভাই? এই শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন? আব্বাস সাহেব, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, প্রশ্ন নাই স্যার। মঞ্জুরুল আলম ভাই, ভালো আছেন অনেকদিন পরে? আসসালামু আলাইকুম স্যার। সোহাগ সাহেব, স্যার আপনার তো ভালো আছেন? হ্যাঁ, তো আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আঙ্কেলকে জান্নাত নসিব করুক আল্লাহ, ওই যে মারা গেছেন। তো আমরা ওই দেখেছিলাম আপনার পোস্ট আর কি। তো আপনি জি স্যার। ভেঙে পড়বেন না, দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হিসেবে কবুল করে নিক। আমিন। স্যার এই যে 18 তারিখের পিডিএফটা আছে না স্যার? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব আমি, সমস্যা নাই। আপনি আমাকে ওই আচ্ছা স্যার। শেষে কমেন্ট করেন, মানে টেক্সট দিয়ে আমি দিয়ে দিব। জি স্যার। 16 নম্বর প্রশ্ন দেখেন, 16 নম্বরটা দেখি। এখানে বলতেছে যে একজন আসামির বিরুদ্ধে মিউট করো। গ্রেফতারি পরোয়ানা জারির পরে যদি তাকে গ্রেফতার করা না যায় বা যদি সে স্বেচ্ছায় উপস্থিত না হয় তাহলে তার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে? আসামির অনুপস্থিতিতে বা আসামির অনুপস্থিতিতে বিচার বা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। মানে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, জারি করার পরেও যদি তারা কি করা না যায়, গ্রেফতার করা না যায়, তাহলে এই ক্ষেত্রে তার জন্য তো আর মামলা আজীবন থেমে
থাকবে না, তার অনুপস্থিতিতে বিচার কিভাবে করা যাবে। আর খতে দেখেন যে জামিনে মুক্ত কোনো আসামি যদি বিচার চলাকালে অনুপস্থিত থাকে তাহলে কোন পদ্ধতি অগ্রসর হয় তা উল্লেখ করুন। এখন একটা জিনিস বুঝেন, নর্মালি ধরেন যখন কোনো সিয়ান মামলায় সমন দিলেও আসামি আসে নাই, সমন দিলে আসামি না আসলে তো ওয়ারেন্ট হয়ে যায়, ওয়ারেন্ট হলো আসামিরে আসে নাই, আসামিরে ধরতেও পারে না। এখন সিয়ার মামলা তো আপনার যখন সব আসামি হাজির হয় তারপরেই তো বদলি হয়। এখন সে যদি হাজির না হয় আজীবন তো আর তার জন্য মামলা থেমে থাকবে না, এক সময় তো মামলা কি হবে, বিচার শুরু হবে। কিন্তু বিচার শুরুর আগে তারে কতগুলো একটি সুযোগ দেয়। বিচার শুরুর আগে তাকে 87-88 ধারা অনুসরণ করা হবে, 87-88 ধারা অনুসরণ করার পরেও যদি সে না আসে তারপরে অনুসরণ করবে 338-এর বি, সরি 339-এর বি, 339 বি। এরপরেও না আসলে 339 বি তে আসামির অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এখন প্রথমে 87টা কি আছে, যারে ওয়ারেন্ট দিল আসে, সমন দিল আসে নাই, ওয়ারেন্ট দিল আসে নাই, আসতেছেই না, কোনোদিন জামিনও হয় নাই, জামিনও নেয় নাই, আবার পুলিশ তারে গ্রেফতার করতে পারে নাই, তখন তার অনুপস্থিতিতে বিচার শুরুর আগে তাকে একটা সুযোগ দিবে। তাকে বলবে যে তুমি অমুক জায়গায় হাজির হও, সর্বনিম্ন সময় 30 দিন, সর্বনিম্ন সময় 30 দিন, লিখিত লিখিত হুলিয়া জারি করবে, এটা বলে হুলিয়া বা প্রক্লেমেশন। 87 ধারায় হুলিয়া, হুলিয়া দিল সে আসে নাই, তারপরে 88 ধারা অনুযায়ী ওই ব্যক্তির সম্পত্তি ক্রোক করতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে। কত ধারায়? 88 ধারায়। তাহলে 87 ধারায় দিল হুলিয়া, 88 ধারায় দিল কি, সম্পত্তি করলো ক্রোক। ক্রোক করার পরেও সে আসে নাই। তারপরে 339 বি ধারায় তাকে সর্বনিম্ন 2টা বাংলা জাতীয় দৈনিকে, বহুল প্রচারিত দৈনিকে তারা বিজ্ঞপ্তি দিবে যে আপনি এতদিনের মধ্যে হাজির হন। তারপরেও যদি সে হাজির না হয় এরপর তার অনুপস্থিতিতে বিচার শুরু হবে, আর কোনো তারে কোনো বিজ্ঞপ্তি আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই হলো আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আগে অবশ্যই 87-88, তারপরে হচ্ছে 339-এর বি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি কোনো মামলায় যদি একবার জামিন প্রাপ্ত হয়, ধরেন একবার জামিন পেয়ে সে ভারত চলে গেছে আর আসে না, তার ক্ষেত্রে কিন্তু এই 87-88 আর 339 বি ফলো করা হবে না। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শুধু তার ক্ষেত্রে যে কোনোদিন আদালতে হাজির হয় নাই বা সে জামিনও হয় নাই, তাকে গ্রেফতার করাও যায় না। কিন্তু যদি কেউ কোনোদিন আদালতে একবার হাজির হয় তার ক্ষেত্রে কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার বিধান প্রযোজ্য হবে না। এই যে দেখেন একটু পড়ি, ফৌজদারি কার্যবিধির 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালত সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 387 এবং 88 ধারার বিধান পালন করবে। কত কত ধারা? 87 ধারা, 88 ধারা। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন ধারা 87 অনুসারে আদালতে হাজির হবার জন্য যার বিরুদ্ধে আদালত আন্ডারলাইন করবেন পরোয়ানা জারি করেছে, সেই ব্যক্তি পলাতক রয়েছে বা আত্মগোপনে রয়েছে বলে আদালত কি করলে, বিশ্বাস করলে, তখন আদালত তাকে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আন্ডারলাইন করবে, যা 30 দিনের কি কম নয়, হাজির হবার জন্য লিখিত নির্দেশ দিয়ে হুলিয়া জারি করতে পারে। উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্যে পাঠ করে বা তার বাস, আন্ডারলাইন প্রকাশ্যে পাঠ করে বা তার বাসস্থানের প্রকাশ্য স্থানে লটকিয়ে এবং এর এক কপি আদালতের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে হুলিয়া জারি করতে হবে। মানে ওই ব্যক্তি যে জায়গা বাস করে সেই জায়গায় বলে দিয়ে আসবে যে রুবেলের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, এবং সেই সাথে অথবা তার বাসস্থানে কি দিয়ে আসবে, লটকাই দিয়ে আসবে, এবং তার এক কপি এসে ঝুলাই দিবে কোথায়, আদালতে। আচ্ছা দেখেন, তারপরেও যদি দেখেন তারপরেও যদি অভিযুক্ত হাজির না হয় তাহলে 88 ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। কত ধারায়? 88 ধারায়। তারপরে দেখেন যে ফৌজদারি কার্যবিধি 339 খ ধারা অনুসারে 87 এবং 88 ধারার বিধান প্রতিপালন করার পরেও আদালত যদি বিশ্বাস করার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি পলায়ন করেছে বা নিজেকে কি আত্মগোপন করেছে যেন তাকে গ্রেফতার করা না যায় বা বিচারের জন্য হাজির করা না যায়, তাকে গ্রেফতার করার কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আদালত উক্ত অভিযুক্তকে হাজির হওয়ার জন্য গোল দিবেন সর্বনিম্ন 2টি বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কয়টায়? 2টি পত্রিকায়। বহুল প্রচারিত কি পত্রিকা? জাতীয় পত্রিকা বাংলা। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য কি দিবেন? নির্দেশ দিবেন। যদি অভিযুক্ত এমন নির্দেশনা মানতে ব্যর্থ হয় তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে কি হবে, বিচার হবে। তবে দেখেন, তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 339 খ ধারা অনুযায়ী
যে আসামিকে হাজির করা হয়েছে, আন্ডারলাইন করেন, বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করার সাধারণ নিয়ম প্রযোজ্য হবে। মানে কি, যে একবার জামিন পাইছে বা যে একবার আদালতে হাজির হয়েছিল, সে যদি পলায় যায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই বিধিবিধান অনুসরণ করা হবে না। আচ্ছা, এরপরে মানে দেখেন। হুলিয়া ক্রোক, তার তার ক্ষেত্রে হুলিয়া ক্রোক হবে না, এই তো স্যার? হ্যাঁ, হুলিয়া ক্রোকও হবে না, আর ওই যে বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তিও দিবে না। আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন খ নম্বরে একই প্রশ্ন, যে জামিনে মুক্ত আসামি অনুপস্থিত থাকলে, এটার উত্তর আমরা অলরেডি পেয়েছি। দেখেন, ফৌজদারি কার্যবিধি 339 খ 2 ধারা অনুযায়ী যে আসামিকে হাজির করা হয়েছে বা যে আসামি জামিনে মুক্তি পেয়েছে, উক্ত আসামি পলায়ন করলে বা হাজির হতে ব্যর্থ হলে তার ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করার সাধারণ নিয়ম প্রযোজ্য হবে না। যদি দেখেন, যদি হাজির হওয়ার পর বা জামিনে যাওয়ার পর আসামি পলাতক হয় বা হাজির না হয়, তবে আদালত যদি আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি অনুসরণ করে, তবে উক্ত বিচার কি হবে? অবৈধ হবে। বুঝতে পারছেন? মানে বিচারিক নজির দেখেন, আসামি ফেরারি হয়নি অথচ ম্যাজিস্ট্রেট বা দায়রা, মানে সে ফেরারি হয় না, এখন সে যদি ফেরারি না হয় তাহলে তো তার সম্পত্তি ক্রোক করা যাবে? তার সম্পত্তি ক্রোক করা যাবে না। ফেরারি মানে হলো আমি জামিন নিয়ে আর আসি নাই, ঠিক আছে, তাহলে আমার বিরুদ্ধে বিচার হয়ে সাদা মাদা যা দেয়ার দিয়ে দেন, কিন্তু আমার সম্পত্তি কিন্তু ক্রোক ট্রোক কি করা যাবে না। ক্রোক 87-88 তখনই যখন আমি কখনোই হাজির হয় নাই। আসামি ফেরারি হয়নি অথবা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কর্তৃক আসামির আদালতের হাজির হওয়ার তারিখ উল্লেখ না করার ফলে আসামি বিচার আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছে, এ অবস্থায় আসামির বিচার অবৈধ হবে। এই জায়গায় বলতেছে যে আসামি ফেরারি হয়নি অথচ ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ তারা হাজির হওয়ার তারিখ ওই নথিতে নাই, উল্লেখ না করার ফলে আসামি বিচারকারী আদালতে উপস্থিত হতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। এই অবস্থায় যে বিচার যদি হয়ে যায় তাহলে সে বিচার কি হবে? অবৈধ হবে। এটা বলছে 36 DLR 263 বা 5 PLD 21 মামলায়। তো এটা মনে না থাকলে সমস্যা নাই, আপাতত এতটুকু মনে রাখেন যে একবার জামিন পাইছে, যে একবার হাজির হয়েছে, তার ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার বিধান প্রযোজ্য হবে। আমরা আজকে শেষ প্রশ্নটায় চলে আসি। দেখেন, মীমাংসাযোগ্য এবং মীমাংসা অযোগ্য অপরাধ কিভাবে নিরূপণ করা হয়। দণ্ডবিধিতে শাস্তিযোগ্য 7টি মীমাংসাযোগ্য অপরাধের উল্লেখ করুন। মানে 7টা অপরাধের কথা জানতে চেয়েছে, যেটা হচ্ছে কি বলেন তো মীমাংসা করা যায়। এখন মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য, এটা কোথায় দ্বিতীয় তফসিলের কত কলামে আছে বলেন? এছাড়া 345 ধারায় একটা টেবিল আছে, এই টেবিলে 345-এর 1-এ যে টেবিল, সে জায়গায় আপস মীমাংসা করতে আদালতের অনুমতির প্রয়োজন নাই। আর 2-এ যে টেবিল আছে সে জায়গায় আপস মীমাংসা করতে আদালতের কি লাগবে? অনুমতি লাগবে। সকল অপরাধে কিন্তু আপস মীমাংসা করা যায় না। কোন কোন অপরাধ আপস মীমাংসা করা যাবে সেটা আছে কোথায়? 345-এর 1 আর 345-এর 2। আমরা একটু পড়ে ফেলি। দেখেন যে মীমাংসা যোগ্য বা মীমাংসা অযোগ্য অপরাধ কি। যে সকল অপরাধগুলো পক্ষগণ নিজেরা বা আদালতের মাধ্যমে মীমাংসা করতে পারে সেগুলো মীমাংসা যোগ্য বা কম্পাউন্ডেবল অফেন্স। কোন অপরাধ মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য আন্ডারলাইন করবেন, তা ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 6ষ্ঠ কলাম দ্বারা বুঝতে হয়। কত তফসিলে কত কলাম? 2য় তফসিলের 6ষ্ঠ কলাম। অন্যদিকে কোন অপরাধ মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য তা ফৌজদারি কার্যবিধির 345 দ্বারা উল্লেখিত টেবিল অনুসারে নির্ধারণ করা যেতে পারে। তারপরে দেখেন 345-এর 1 দ্বারা উল্লেখিত টেবিলে বর্ণিত অপরাধ সমূহ আদালতের বাইরে পক্ষগণ নিজেরা মীমাংসা করতে পারে। 345-এর 1-এ টেবিলে যে অপরাধগুলোর কথা বলছে সেগুলো পক্ষরা নিজেরাই মীমাংসা করতে পারে। অন্যদিকে 345-2 ধারায় উল্লেখিত অপরাধ সমূহ শুধুমাত্র আদালতের অনুমতি সাপেক্ষে মীমাংসাযোগ্য এবং এমন অপরাধ সমূহ মীমাংসা করতে আদালতের অনুমতি প্রার্থনা করে আবেদন করতে হবে। এমন অপরাধ সমূহ কোনো ব্যক্তি কর্তৃক মীমাংসাযোগ্য সেটা 3য় কলামে উল্লেখ করা আছে। এবার 7টা অপরাধের কথা বলছে, আমি এই জায়গা বিস্তারিত লিখছি। 7টা আপনি হিসাব করে করে যে অপরাধের শাস্তি 2 বছরের কম, এরকম 7টা অপরাধ আপনি লিখে দিবেন। তো যদি আমি দেখি, এই যে দেখেন স্বেচ্ছায় জখম করা, এই জায়গা 2টা ধারা লিখছি, 323 334, যে কোনো একটা লিখলে আপনি হবে, ঠিক আছে। কারণ 323-এ আছে স্বেচ্ছায় আঘাত, আর 334-এ স্বেচ্ছায় আঘাত যদি কেউ করে গুরুতর উত্তেজিত হইয়া, একই। তারপরে বেআইনি বাধা বা আটক শুধু 341 লিখলে হবে। সাজা আছে ওখানে
1 মাস বোধহয়। তারপরে দেখেন 300 আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, এটা আছে কত? 352। মানহানি শুধু একটা লিখলে হবে 500 দ্বারা। মানহানি কত দ্বারা? 500 দ্বারা। সাজা আছে 2 বছর বিনাশ্রম। দাঙ্গা আছে 147, এটা যদিও আমল যোগ্য বাট এটা আপোষ মীমাংসা যোগ্য। দাঙ্গার সাজা আছে 2 বছর। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 406, সাজা 3 বছর। আর অপরাধমূলক ভীতি প্রদর্শন যদি কাউরে ভয় দেখায়, সাজা আছে আপনার সর্বোচ্চ যেটা আছে 7 বছর, আর এমনিতে 2 বছর পর্যন্ত আছে। তো এরকম আপনি যে সকল অপরাধের আপনি বলতে পারেন ওই যে আহ বেআইনি সমাবেশ 143, আপনি এছাড়া অন্যান্য যে সকল ওই যে সকল অপরাধের সাজা মোটামুটি 2 বছরের কম, সবগুলাই ধরে নেবেন কি এগুলো আপোষ মীমাংসা যোগ্য। তো 7টা বললে ইনশাল্লাহ আপনি পেরে যাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের পড়া, যা পড়লাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর আপনাদের পরীক্ষার খাতা আগামী দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর বৃহস্পতিবারে পড়া থাকবে। ফৌজদারি কার্যবিধি আমরা ইনশাল্লাহ 3 ক্লাস পড়লে ফৌজদারি কার্যবিধি শেষ হয়ে যাবে। তো কেউ মিস করবেন না, ইনশাল্লাহ সবাই চলে আসবেন, এই আর কি। আর অনলাইনে যারা আছেন তাদের যে নোট টোট বাকি আছে আমাদের মেসেঞ্জারে আমাকে জানান, আমি এখনই দিয়ে দিচ্ছি যে যে কি কি নোট পান নাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনার মেসেজ গুলো পাই, কিন্তু আমি তো আপনার এখানে মেসেজ সেন্ড করতে পারতেছি না। আমি বেশ কটা মেসেজ দিলাম কিন্তু এগুলো সেন্ড হচ্ছে না, শুধু দেখায় সেন্ডিং। ওটা আপনার সমস্যা, আমার হয়তো বা ওখান থেকে হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে সেন্ড হচ্ছে না, বুঝতে পারছেন? স্যার আমার বাসায়